তো প্রথমে কিছু কথা বলি, তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমরা কোর্সে ভর্তি হয়েছো, আমি আশা রাখি তোমাদের হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম করার মন মানসিকতা আছে, বা তোমাদের হচ্ছে শেখার আগ্রহ আছে। হ্যাঁ, কারণ শেখার আগ্রহ আছে বলেই তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হয়েছে। অন্য যারা আছে 26 ব্যাচের অন্য যারা আছে বা অন্য অন্য যারা স্টুডেন্ট আছে, তারা নর্মালি যেটা করে যে এই প্যাসেজ মানে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়েই না, ঠিক আছে, ধরে না, এটা কোনো রকম কাটিয়ে দিতে চাই, যেহেতু একটু কঠিন লাগে, সো কোনো রকম কাটিয়ে দিতে চাই। সো এইচএসসি রেজাল্ট তো খারাপ করে, আবার হচ্ছে তোমার অ্যাডমিশনে গিয়েও সে একটা ধরা খায়, ঠিক আছে। সো এই বইটা খুব ইম্পর্টেন্ট। সো তোমাদের যেহেতু পড়ার আগ্রহ আছে, আগ্রহ থেকে ক্লাসটা করতে এসেছো বা কোর্সে ভর্তি হয়েছো, তো আমি হচ্ছে তোমাদের সর্বোচ্চ দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। আমি যা কিছু জানি ইংলিশের ফার্স্ট পেপার রিলেটেড, যা আসবে সামনে, গ্রামার রিলেটেড অন্যান্য বিষয় সম্পর্কে সব হচ্ছে আমি একদম ঢেলে দিব তোমাদের, ঠিক আছে, সব তোমাদের শিখিয়ে দিব। বাট তোমাদেরকে নিতে হবে, পরিশ্রম করার, ধৈর্য ধরার মন মানসিকতা তোমার থাকতে হবে, বা শুরুতেই রাখতে হবে, ঠিক আছে। তো এটা শুরুতে একটু বলে নিলাম। সো ক্লাস হচ্ছে আমাদের হয়তো যদি 1.5 ঘন্টা হয়, 2 ঘন্টা হয়, আশা করি তোমরা থাকবা। কারণ হচ্ছে আমি যদি এখানে দাঁড়িয়ে ক্লাস নিতে পারি, তোমরা কেন থাকতে পারবে না, তাই না? সো আমি তো আরো কথা বলছি, তোমরা তো নর্মালি বসে আছো। আমি এখনো সকালে নাস্তাও করি নাই, বাট ওইভাবে সুযোগ হয় নাই। সো আচ্ছা, সো জান্নাতুল সাদিয়া অনেকে সালাম দিয়েছে। তো শুরুতেই কিছু কথা বললাম। সো আবারও বলছি, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো। 25 ব্যাচ 26 ব্যাচ সবাই ক্লাসটা করতে পারো, সমস্যা নেই। সো শুরুতেই কিছু কথা বলে রেখেছি। এখন আমরা হচ্ছে একটু পড়ার দিকে যাব, ঠিক আছে, একটু পড়ার দিকে যাই। কারণ আমরা হচ্ছে দেখো, আর তোমাদের কোয়েশ্চেন থাকলে করবা, ঠিক আছে, বাট আমি হচ্ছে যে প্যাসেজ যেগুলো রয়েছে, প্যাসেজ পড়ানোর সময়, প্যাসেজ পড়ানোর মাঝখানে আমি হচ্ছে তোমাদের কমেন্ট গুলো দেখবো না, একটা প্যাসেজ পড়িয়ে ফেলবো, মানে একটা প্যারা পড়ানোর পরে তোমাদের কোয়েশ্চেন গুলো আমি নিবো, ঠিক আছে। কারণ প্যাসেজের মধ্যে যদি তোমাদের কমেন্ট গুলো পড়ি, তাহলে পেইড ব্যাচের জন্য নর্মালি পড়ি, তাহলে তোমাদের হচ্ছে পড়ার প্রতি মানে যে বলে হচ্ছে যে ফোকাসটা, সেটা থাকবে না, ঠিক আছে। সেই ফোকাসটা বা অ্যাটেনশনটা আমি হচ্ছে নষ্ট করতে চাই না। সো আমি একবার পড়াবো, এরপরে তোমাদের ওই এই প্যারা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে একবারে করবা, আমি উত্তর দিয়ে সামনে আগাবো, ঠিক আছে। সো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। প্রথমে হচ্ছে দেখো সিভিক এনগেজমেন্ট। এখন কথা হচ্ছে সিভিক শব্দের অর্থ কি। সিভিক শব্দের অর্থ হচ্ছে নাগরিক, ঠিক আছে, আমি লিখলাম না, এটা তোমরা শিটে পেয়ে যাবা, সব অর্থ পেয়ে যাবা। তো সিভিক শব্দের অর্থ হচ্ছে নাগরিক, মানে আমি, তুমি, আমরা সবাই কি এদেশের নাগরিক, তাই না? সো এটা হচ্ছে সিভিক। আর এনগেজমেন্ট, দেখো এখানে হচ্ছে এনগেজ শব্দের অর্থ হচ্ছে সম্পৃক্ত হওয়া, যুক্ত হওয়া, সম্পর্ক রাখা, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। এনগেজ শব্দটা হচ্ছে ভার্ব। আর এটার সাথে যখন মেন যুক্ত হলো, কোনো ভার্বের সাথে যখন মেন যুক্ত হয়, বা কোনো শব্দের শেষে যখন কোনো শব্দের শেষে যখন মেন থাকে, এই যে মেন থাকে, MENT মেন থাকে, তখন সেটা নাউন হয়ে যায়। সো পুরোটা হচ্ছে নাউন। সো এনগেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পৃক্ততা। তো কি হলো, নাগরিক সম্পৃক্ততা। এখন কথা হচ্ছে যে কিসের, মানে নাগরিকদের কিসের সাথে সম্পৃক্ততা, কোন কাজের সাথে সম্পর্ক রাখা, বা কোন কাজের সাথে যুক্ত হওয়া, ঠিক আছে, এটা তোমার বুঝতে হবে। তো দেখো, আমি, তুমি, আমরা সবাই হচ্ছে দেশের নাগরিক। সেই নাগরিক হওয়ার জায়গা থেকে দেশের সকল কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত হওয়া, বুঝতে পেরেছো? যেমন হচ্ছে ধরো সমাজে বা তোমার প্রতিবেশীর কেউ একজন টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বা মারা যেতে পারে, তো সবাই মিলে এসে, দেশের নাগরিক যারা রয়েছে সবাই এসে হচ্ছে সেই ব্যক্তির পাশে দাঁড়ানো, ঠিক আছে। এই যে কল্যাণমূলক কাজে নাগরিকরা এগিয়ে আসে। আবার একইভাবে যত অন্যায় কাজ রয়েছে, সেই অন্যায় কাজের বিরুদ্ধে আওয়াজ তোলা, সোচ্চার হওয়া, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে অন্যায় কাজ কি, যেমন হচ্ছে তোমার দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, তারপর হচ্ছে গুম, খুন, ধর্ষণ, এই সমস্ত যত অন্যায় রয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসা, নাগরিকদের এগিয়ে আসা, বা এই অন্যায় কাজের সাথে অন্যায় কাজের আওয়াজ তোলার ব্যাপারে সম্পৃক্ত হওয়া, ঠিক আছে। আমি তোমাদের যদি একেবারেই খুব হচ্ছে একদম জীবন্ত উদাহরণ দিতে যাই, সেটা হচ্ছে 24-এর গণ আন্দোলন, বা আমি, তুমি, বা আমরা যে আন্দোলনটা করেছি, এটা কিন্তু সিভিক এনগেজমেন্ট ছিল, তাই না? ধরো সরকার কি হলো, কোটা ব্যবস্থা প্রবর্তন করলো। আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলে চলে যাবো। কোটাকে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য একটা বিশেষ সুবিধা, তাই না? সো কথা হচ্ছে ধরো তোমার অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি সহ তোমার বিভিন্ন চাকরিতে এরকম কোটা ছিল মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য। ওরা কোনো রকম পাশ করলে চান্স পেয়ে যাবে, বাট আমাদের হচ্ছে পজিশন ধরতে হবে, হ্যাঁ, টপ করতে হবে, নাহলে আমরা চান্স পাবো না। এটা হচ্ছে এক ধরনের অমানবিকতা, বা হচ্ছে আমাদের অধিকার ক্ষুণ্ণ করা, তাই না? তো আমরা যখন দেখলাম যে আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, ভুলণ্ঠিত করা হচ্ছে, সরকার ইভেন যখন বললো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকার
রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? যখন আমাদেরকে সবাইকে রাজাকার বললো, ঠিক আছে, তখন আমরা কি সোচ্চার হলাম এই অন্যায়ের বিরুদ্ধে। আমার এখনো মনে আছে, প্রথম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার প্রথম আওয়াজ তোলা হয়, ঠিক আছে, আমি তখন ক্যাম্পাসে ছিলাম, রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ক্যাম্পাসে আন্দোলন চলেছিল সেদিন। তো আমি সেদিন রাতে ছিলাম ক্যাম্পাসে, আমার ইভেন্ট ভিডিও ধারণ করা হচ্ছে, ফেসবুকে পোস্ট দেওয়া রয়েছে। সো নর্মালি হচ্ছে তোমার এই ঢাকা ইউনিভার্সিটির একটা ঐতিহ্য আছে, 71 সাল বলো, তুমি 52 সালের ভাষা আন্দোলন বলো, 69-এর গণ অভ্যুত্থান বলো, সব ক্ষেত্রে দেশের সকল ক্রান্তি লগ্নে ঢাকা ইউনিভার্সিটি সবার আগে এগিয়ে আসে। আমি অন্যদের অবদান রয়েছে, বাট ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথম স্লোগানটা ওঠে সবসময়, প্রথম আওয়াজটা তোলা হয়। তো এটার বিশাল ঐতিহ্য রয়েছে তোমরা যদি পড়াশোনা করো, ঠিক আছে। সো মূল কথা সেটা না, সেটা হচ্ছে তো ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা হলের মেয়েরা যে যে অবস্থায় ছিল, নর্মালি তারা বোরকা পরে বের হয়, কিন্তু ওই দিন যে যে অবস্থায় ছিল, ছেলেরা যে যে অবস্থায় ছিল, সবাই বের হয়ে স্লোগান দিল। কি স্লোগান দিল? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক আছে। আবার স্লোগান দিল যে কি, যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ঠিক আছে। তো এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমরা আওয়াজ তুললাম। এক সময় কি এটা হচ্ছে স্বৈরাচার পতন হলো, স্বৈরাচারের পতন হলো, শেখ হাসিনার পতন হয়ে গেল। তো আমরা একটা বিশাল একটা কি মানে স্বাধীনতা অর্জন করলাম, তাই না? এটাও একটা সিভিক এনগেজমেন্টের ভিতরেই পড়ে, যে নাগরিকরা মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্বৈরাচারকে পতন করেছে, স্বৈরাচারের পতন করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা। তার মানে নাগরিক সম্পৃক্ততা এক কথায় যদি আমি বলি, সেটা কি, সেটা হচ্ছে সমাজের ন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয় এবং অন্যায় কাজের বিরুদ্ধে আওয়াজ তোলার ক্ষেত্রে সম্পৃক্ত হওয়া। এটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট। কারা সম্পৃক্ত হবে? নাগরিকরা, আমি তুমি আমরা সবাই। সো সিভিক এনগেজমেন্টটা বোঝার দরকার আছে, না বুঝে তুমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি যাতে প্যাসেজটা তোমাদের পড়তে সহজ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা হচ্ছে একটু হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট, কারণ হচ্ছে এটা তোমাদের মূল বই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা তোমাদের মূল বই থেকে নেওয়া হয়েছে। তো এই ছবিটা একটু বিশ্লেষণ করি, হালকা একটু বলে যাই। দেখো এখানে হচ্ছে দুইজন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী, তারা হচ্ছে কি রাস্তা পরিষ্কার করছে। নর্মাল হচ্ছে তোমার যখন দেশ স্বাধীন হলো, তখন হচ্ছে কিন্তু আমরা শিক্ষার্থীরা অনেকেই হচ্ছে ওই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করেছিলাম, তাই না? আমি আমার এলাকায় করেছিলাম, আমাদের স্টুডেন্টদের মিলে হচ্ছে আমরা সামনে থেকে কয়েকজন লিড দিয়ে আমাদের এলাকায় কিছু ভালো ভালো কাজ করেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছিলাম। এরপরে হচ্ছে তোমার বাজারে গিয়েছিলাম, যে দ্রব্যের মূল্যের দাম কেমন বা এগুলো পরিচালনা করার জন্য অনেক কিছু করেছিলাম। তো তোমরা অনেকে করতে পারো তোমাদের এলাকায়। সো তোমরা যারা করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কারা কারা এই কাজটা করেছো, অ্যাটলিস্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তো শিক্ষার্থীরা কি সমাজের একটা কি কল্যাণমূলক কাজ করতেছে, তাই না? এরপর এখানে হয়তো এটা বোঝা যাচ্ছে না, বাট এখানে মনে হচ্ছে যে বিল্ডিং হয়তো ধস নেমেছে, তো সবাই মিলে এগিয়ে গেছে যে উদ্ধার করার জন্য, ঠিক আছে। এখানে কেউ স্বার্থপর নয়, বিপদে এসেছে, বিপদে পড়েছে কেউ, তো সবাই মিলে এগিয়ে গেছে, নাগরিকরা এগিয়ে গেছে, এটা ভালো কাজে বা কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত হলো, সিভিক এনগেজমেন্ট। এরপর হচ্ছে এই দেখো শিক্ষার্থী, একজন শিক্ষার্থী, তো সে কি করতেছে? ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। আমরা হচ্ছে স্বাধীনতার পরে 24শে স্বাধীনতার পরে কি করলাম, তখন হচ্ছে পুলিশরা হচ্ছে, পুলিশদের তো বাধ্যতামূলক হচ্ছে চাকরি ছেড়ে দিতে হয়েছিল বা পুলিশরা ছিল না ট্রাফিক নিয়ন্ত্রণে, তো শিক্ষার্থীরা আমরা নিজেরা রাস্তায় নেমে গিয়েছিলাম, আমরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি। তো এটা কি দেশের কাজে আমরা হলো সম্পৃক্ত হলাম, আমরা নাগরিক সম্পৃক্ত হলাম, সিভিক এনগেজমেন্ট। এরপরে এখানে এটা বোঝা যাচ্ছে না, বাট মনে হচ্ছে এখানে কেউ কাউকে সাহায্য করছে কিছু একটা দিয়ে। সো বিপদে হয়তো কেউ পড়েছে, তো তার বিপদে এগিয়ে আসছে। সো এটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট। সো সিভিক এনগেজমেন্ট বিষয়টা ক্লিয়ার কেন একটু জানো? আচ্ছা, সো এবার দেখো আমরা সিভিক এনগেজমেন্ট বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই, প্যাসেজটা পড়বো। সিভিক এনগেজমেন্ট পড়লাম যে জিনিসটা কি আসলে, এবার হচ্ছে আমরা একটু বিস্তারিত পড়ি। দেখো প্যাসেজটা পড়ি আগে। এখানে বলতেছে এডুকেশন, এডুকেশন মানে কি? শিক্ষা। শিক্ষা এইমস, এইম শব্দের অর্থ কি? লক্ষ্য স্থির করা, এটা ভার্ব। হ্যাঁ, এইম আবার নাউন হতে পারে, ভার্ব হতে পারে। এই যে এইম, এইম এটা হচ্ছে লক্ষ্য, লক্ষ্য, আবার এই এইম আবার এটা ভার্ব হতে পারে, ভার্ব আবার নাউন দুইটা হতে পারে। সো এখানে এইমস হচ্ছে এটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হচ্ছে লক্ষ্য স্থির করা। হ্যাঁ, আর এইম যখন নাউন হবে তখন শুধু লক্ষ্য। যেন বললাম মাই এইম ইজ টু বি আ ডক্টর, আমার লক্ষ্য হচ্ছে কি ডাক্তার হওয়া, ঠিক আছে। সবাই লিখে ছোটবেলায়, আমি নিজেও লিখছিলাম, বাট আমি আর্টসের স্টুডেন্ট। ওকে, সো আর্টসের পরে ডক্টর হওয়া লিখছিলাম। ওকে, যাই হোক, এখন এখানে হচ্ছে এইম, এটা হচ্ছে ভার্ব। তো যেমন তুমি বলতে পারো লক্ষ্য স্থির করা। তো আমি একটা বাক্য লিখি এখানে যে আই হ্যাভ এইমড, আমি লক্ষ্য স্থির করেছি টু গেট, আমি ছোট একটা বাক্য লিখবো। হ্যাঁ, সো টু গেট এ প্লাস, আমি এ প্লাস, আই হ্যাভ এইমড, আমি লক্ষ্য স্থির করেছি টু
গেট এ প্লাস পেতে বা এ প্লাস পেতে আমি লক্ষ্য স্থির করেছি, তার মানে এটার অর্থ হচ্ছে আমি এ প্লাস পাওয়া, আমার লক্ষ্য হলে এ প্লাস পাওয়া, তাই তো এরকম। তো তুমি অর্থটা এরকম করো, এখানে দেখো কি হয় যে এডুকেশন শিক্ষা এইমস লক্ষ্য স্থির করে, কি করতে লক্ষ্য স্থির করে বা এডুকেশনের লক্ষ্য কি, টু ব্রিং অ্যাবাউট, দেখো ব্রিং অ্যাবাউট, এই যে ব্রিং অ্যাবাউট না, এই ব্রিং অ্যাবাউট হচ্ছে এখানে ব্রিং মানে আনা, তোমরা সবাই জানো, আর অ্যাবাউট মানে সম্পর্কে, বাট এখানে আনা এবং সম্পর্কের কোনো অর্থটাই হবে না, এখানে হবে ঘটানো। ব্রিং অ্যাবাউট এটা ফ্রেজাল ভার্ব, যখন যখন ভার্ব আর এরপরে যখন একটা ভার্বের পরে যখন প্রিপোজিশন ব্যবহৃত হবে, ভার্ব এবং প্রিপোজিশনের কোনোটার অর্থ এখানে বোঝাবে না, বরং অন্য নতুন কোন একটা অর্থ বোঝাবে, তখন সেটাকে ফ্রেজাল ভার্ব বলে, ঠিক আছে। এটা একটু জেনে রাখো জাস্ট, ফ্রেজাল ভার্ব বলে, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব বলে। যেমন আমি বললাম দেখো এখানে এই যে লুক, তোমরা এখানে দেখতে পাবা না, এই যে লুক মানে কি, লুক মানে দেখা, ফর মানে জন্য, তো দেখার জন্য না, লুক ফর মানে হচ্ছে খোঁজা, কোনো কিছু খোঁজা, যেমন আই এম লুকিং ফর আ জব, আমি একটা জব খুঁজছি, ঠিক আছে, আই এম লুকিং ফর মাই ফোন, আমি আমার ফোন খুঁজছি, এরকম। সো ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে ঘটানো। তো বলতেছে এডুকেশনের লক্ষ্য হলো টু ব্রিং অ্যাবাউট, ঘটানো পজিটিভ চেঞ্জেস, পজিটিভ মানে ইতিবাচক, চেঞ্জেস মানে কি পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন ঘটানো ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। তাহলে এখানে কি হলো, এডুকেশনের লক্ষ্য হলো আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো। তার মানে এই যে আমরা এডুকেশন বা শিক্ষা অর্জন করছি, এটা লক্ষ্য কি হবে, যে আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, অন্যায়মূলক কাজ হবে না, বরং আমার ভিতরে ইতিবাচক কিছু পজিটিভ কিছু চেঞ্জ হবে, পরিবর্তন হবে, ঠিক আছে। সো ব্রিং অ্যাবাউট, এখন এই ব্রিং রিলেটেড কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদের শীটে দিয়ে দিয়েছি, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদের শীটে আমি দিয়ে দিয়েছি, তোমরা সব পড়বা। তো এখন হচ্ছে এগুলো লিখতে অনেক সময় লাগবে, আমি জাস্ট একবার দেখিয়ে দেবো, আমি জাস্ট স্ক্রিনশট নিয়েছি এখানে, হ্যাঁ, এটা লিখতে অনেক সময় লাগতো, এই জন্য আমি তোমাদের যে শীট তৈরি করেছি তোমাদের জন্য সিভিক এনগেজমেন্টের উপরে, প্রত্যেকটা টপিকের উপরে শীট পাবা, একদম বিস্তারিত শীট, গ্রামাটিক্যাল বিষয় যেটা ক্লাসে বলবো এটা শীটেও পেয়ে যাবা। সো দেখো ব্রিং অ্যাবাউট ঘটানো, এটা অর্থ এখানে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিবা। ব্রিং আপ সম্পর্কিত কিছু ফ্রেজাল ভার্ব, দেখো এখানে দেখো এগুলো হচ্ছে বিভিন্ন সময় ব্যবহৃত হয়, তুমি হচ্ছে বিভিন্ন প্যাসেজ পড়তে গেলে বা হচ্ছে তোমার বিভিন্ন অ্যাডমিশন বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখবে এই ধরনের ফ্রেজাল ভার্ব আছে। সো এগুলো ইম্পর্টেন্ট বলে এখানে একটু দেখিয়ে দিয়েছি তোমাদের, এগুলো কিন্তু বইয়ে নাই, ঠিক আছে। তো বলতেছে ব্রিং ডাউন মানে কমিয়ে আনা, ঠিক আছে, অর্থ তুমি এখানে পড়বা। এখানে হচ্ছে সেন্টেন্স দেওয়া রয়েছে, বাংলা অর্থ মিনিংও করে দেওয়া আছে, সবগুলোর বাংলা করা আছে। আবার ব্রিং ডাউন মানে যে ক্ষমতাচ্যুত করা, যেমন দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ব্রট ডাউন দ্য ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, কি বলতেছে যে বাংলাদেশের ছাত্র সমাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল। আবার ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে উপস্থাপন করা, হ্যাঁ, উদাহরণ পড়ে নেবা। ব্রিং আপ মানে লালন পালন করা, ঠিক আছে। দেখো ব্রিং এর পরে একটা করে প্রিপোজিশন আসছে আর অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রিং শব্দের অর্থ নর্মাল অর্থ আনা, কিন্তু এখানে প্রিপোজিশন বসার পরে অন্য একটা অর্থ চলে আসছে। এগুলো তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা একটু পড়ে নিবা। আচ্ছা, তারপর কি বলতেছে, ইট হেল্পস, এটা সাহায্য করে, ইট হেল্পস এটা সাহায্য করে আস আমাদেরকে, ট্রাই চেষ্টা করতে, এটা আমাদেরকে চেষ্টা করতে সাহায্য করে। এখানে একটা গ্রামার রয়েছে, এটা ভালো করে দেখবা। হেল্পের পরে যে এই দেখো, হেল্প কি একটা ভার্ব না, হেল্প হচ্ছে ভার্ব সাহায্য করা, ট্রাই মানে কি চেষ্টা করা, সেটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। আমরা জানি তোমরা গ্রামারের নিয়মে অনেকে দেখবে পড়াবে এরকম যে দুইটা ভার্ব পাশাপাশি হলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এই ভার্বের সাথে তো আইএনজি যুক্ত হয় নাই, ভার্বটা ট্রাই মানে এটার সাথে আইএনজি যুক্ত হয় নাই, ট্রাই রয়েছে। সো যখন হেল্প, যখন কোনো ভার্ব দেখবা, হেল্পের পরে যে ভার্বটা আসবে সেটা সবসময় ভার্বের এক নম্বর ফর্ম, এটার সাথে কোনো আইনজি যুক্ত হবে না, বাট এটার আগে আবার টু যুক্ত হতে পারে, এটা এরকম হতে পারে, ইট হেল্প আস টু ট্রাই, এরকমও করা যায়। বাট তোমাদের হচ্ছে এটা আমি রাইট ফর্ম ভার্বের ক্লাসে করিয়েছি তোমাদের, হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার রাইট ফর্ম ভার্বে করিয়েছি, এবং তোমাদের বোর্ড কোয়েশ্চেনে এই হেল্প এর ব্যবহারটা প্রচুর আসে, ঠিক আছে, এটা অ্যাডমিশনও আসতে পারে। সো এই হেল্পের পরে যে ভার্বটা আসবে, এই ভার্বটা সবসময় ভার্বে এক নম্বর ফর্ম হবে। দেখো ইট হেল্পস আস ট্রাই, এটা আমাদেরকে চেষ্টা করতে সাহায্য করে। হেল্প মূলত হচ্ছে একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব আরো রয়েছে, হেল্প, মেক, লেট, হ্যাভ। সো এগুলো এখন বিস্তারিত পড়ার কোনো দরকার নেই, কারণ এগুলো তোমার এখন লাগবে না, সামনে যখন আসবে বুঝিয়ে দিব, ঠিক আছে। সামনে মেক আছে, সেটা বুঝিয়ে দিব। এটা নর্মালি অ্যাডমিশনের পড়া, বিস্তারিত পড়া, সো ওই দিকে আর যাচ্ছি না, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সময় একবার দেখিয়ে দিব, আর সামনে যে মেক আসবে, হ্যাভ যখন আসবে ওই সময় আবার বুঝিয়ে দিব, সো হয়ে যাবে। সো এখানে দেখো ইট হেল্প আস ট্রাই, এটা আমাদেরকে
এটা আমাদেরকে চেষ্টা করতে সাহায্য করে। কি চেষ্টা করতে? টু চেঞ্জ, দেখো পরিবর্তন করতে। তো বলতেছে এটা পরিবর্তন করতে চেষ্টা করতে সাহায্য করে। আওয়ার লাইফস, আমাদের জীবন, বলতেছে আমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করে। আর কি? অ্যাজ ওয়েল অ্যাজ, এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এখানে এন্ড অর্থে, এন্ড, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ এবং দ্য সোসাইটি, এবং সমাজ। তো বলতেছে এটা আমাদেরকে পরিবর্তন, আমাদের জীবনকে পরিবর্তন এবং আমাদের সমাজকে পরিবর্তন করতে সাহায্য করে। কোন সমাজ? যে সমাজে উই লিভ ইন, আমরা বাস করি। তো বলতেছে আমরা যে সমাজে বাস করি সেই সমাজ এবং আমাদের জীবন পরিবর্তন করতে শিক্ষা সাহায্য করে। ঠিক আছে? মুন্নি বেড থেকে ওঠে নাই? আচ্ছা আচ্ছা, অনেকে, আমার মনে হচ্ছে অনেকে ঘুমাইতেছে, ক্লাসে সবাই নাই। ঠিক আছে, অনেক কম স্টুডেন্ট। আচ্ছা, যারা ক্লাস করতেছো ঘুম থেকে উঠে তাদের জন্য শুভকামনা। সো নর্মালি ক্লাস থাকবে, সমস্যা নেই, পরে করে নিতে পারবা। এরপর কি বলতেছে? এডুকেশন, শিক্ষা, দ্যাট ডাজ নট, এডুকেশন শিক্ষা, দ্যাট ডাজ নট যেটা করে না, ইলুমিনেট শব্দের অর্থ কি? আলোকিত করা, হ্যাঁ, আলোকিত করা। সো বলতেছে শিক্ষা যেটা আলোকিত করে না, কি আলোকিত করে না? আওয়ার মাইন্ডস, আমাদের মনকে আলোকিত করে না। ওর ডাজ নট, করে না, ইন্সপায়ার মানে কি? অনুপ্রাণিত করে না আস, আমাদেরকে, টু ওয়ার্ক, কাজ করতে, ফর দ্য কমিউনিটি শব্দের অর্থ সম্প্রদায়, দল, গোষ্ঠী, আবার সমাজ। এখানে আমরা সমাজ অর্থ করব। ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না। ইজ নট, সেটা নয়, কি নয়? কমপ্লিট, পরিপূর্ণ। অ্যাট অল, দেখো অ্যাট অল এটা হচ্ছে একটা ফ্রেজ। অ্যাট অল শব্দের অর্থ হচ্ছে মোটেও, হ্যাঁ, এটা শীটে পাবো, অর্থ সব লেখা আছে। অ্যাট অল শব্দের অর্থ হচ্ছে মোটেও বা হচ্ছে একেবারেই। তো বলতেছে এখানে পুরোটার অর্থ করি। বলতেছে শিক্ষা যেটা আমাদের মনকে আলোকিত করে না এবং হচ্ছে আমাদেরকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, ইন্সপায়ার করে না, এটা পরিপূর্ণ, এটা মোটেও পরিপূর্ণ শিক্ষা নয়, এটা একেবারেই পরিপূর্ণ শিক্ষা নয়। ঠিক আছে? তার মানে হচ্ছে যে শিক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকে উন্নয়ন করতে পারবো, নিজেদের উন্নয়ন করতে পারবো না এবং সমাজের জন্য ভালো কাজও করতে পারবো না, সেই শিক্ষা আসলে পরিপূর্ণ শিক্ষা না। এটা এখানে বুঝিয়েছে। ঠিক আছে? কিন্তু এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখো ইনস্পায়ারের পরে এই যে টু আসছে, হ্যাঁ, ইনস্পায়ারের পরে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনস্পায়ারের পরে টু হয়, আবার ইনস্পায়ারের পরে উইথও আসে। এখন কোনটা কোথায় হবে একটু বুঝিয়ে দিই। তোমাদের শিট থেকে আমি স্ক্রিনশট নিয়েছি, যে তোমাদের শিটে আছে, সব শিটে পেয়ে যাবা। এই যে ইনস্পায়ার, দেখো ইনস্পায়ারের পরে ইনস্পায়ার উইথ সামথিং, এসটিএইচ যেটা আছে, এসটিএইচ মানে হচ্ছে সামথিং, হ্যাঁ, ডিকশনারিতে এসটিএইচ সংক্ষেপে লিখে সামথিং মানে কিছু, সামথিং কে ডিকশনারিতে তোমার সংক্ষেপে লিখে এসটিএইচ। ঠিক আছে? ওকে, সো ইনস্পায়ার উইথ সামথিং মানে কোনো কিছু দিয়ে অনুপ্রাণিত করা। ঠিক আছে? আরেকটা হচ্ছে ইনস্পায়ার্ড টু ডু সামথিং, কোনো কিছু করতে অনুপ্রাণিত করা। দুইটাই ব্যবহার হয় প্রিপজিশন, এটা তোমরা শিখে না, প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ। তা কি বলতেছে? এখানে উদাহরণ দেখো, হি ইন্সপায়ার্ড আস, সে আমাদেরকে উৎসাহিত করলো। দেখো উইথ কারেজ বা হোপ, সে আমাদেরকে আশা বা সাহস দিয়ে অনুপ্রাণিত করলো। তার মানে কি? এই যে কোন একটা জিনিস দিয়ে অনুপ্রাণিত করতেছে, কি আশা দিয়ে অনুপ্রাণিত করতেছে, সাহস দিয়ে অনুপ্রাণিত করতেছে। তো কোন একটা জিনিস মানে কোন একটা জিনিস দিয়ে যখন অনুপ্রাণিত করবে তখন হচ্ছে তোমার উইথ আসবে। ঠিক আছে? আবার দেখো হি ইন্সপায়ার্ড মি, সে আমাকে অনুপ্রাণিত করেছিল। দেখো এখানে লিখেছে টু ডু সামথিং, কোনো কিছু করতে, তো এখানে আছে টু স্টাডি, পড়তে। সে আমাকে পড়াশোনা করতে অনুপ্রাণিত করেছিল ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য। সো কোনো কিছু করতে যখন বোঝাবে যে কোনো কিছু করতে অনুপ্রাণিত করছে, তখন টু হবে। কোনো কিছু দিয়ে, নর্মালি হোপ আর কারেজে ব্যবহৃত হয়। তো কোনো কিছু দিয়ে যখন হচ্ছে অনুপ্রাণিত করবে তখন সেটা হবে কি? তখন সেখানে কি হবে? উইথ হবে। বুঝতে পেরেছো? ওকে, সো এটা শিটে সব পেয়ে যাবে, সমস্যা নাই, পড়ে নিও। এরপরে কি বলতেছে? যে এডুকেশন শিক্ষা ইজ নট নয়, ওয়াল অ্যাবাউট শুধু গেটিং মানে পাওয়া, গ্রেড মানে যে এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, এই গ্রেড পাওয়া উদ্দেশ্য নয়। এডুকেশন বলতে শুধু গ্রেড পাওয়া নয়, অথবা নয়, কি নয়? রিসিভিং সার্টিফিকেটস, রিসিভ মানে গ্রহণ করা, সার্টিফিকেট মানে যে সার্টিফিকেট যেটা পাও তোমরা এসএসসি বা এইচএসসির পরে যে সার্টিফিকেটটা পাবা প্রতিষ্ঠান থেকে বা বোর্ড থেকে। সো অর রিসিভিং সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্য নয়। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষা ব্যবহার করি, টু মেক
টু মেক লাইফ বেটার, টু মেক লাইফ জীবনকে তৈরি করতে, বেটার উন্নত, জীবনকে অর্থাৎ এখানে অর্থ আসবে জীবনকে উন্নত করতে আমরা শিক্ষা ব্যবহার করি। তো বলতেছে শিক্ষার উদ্দেশ্য শুধু A+ পাওয়া, গোল্ডেন পাওয়া এটা উদ্দেশ্য নয়, আবার সার্টিফিকেট পাওয়া উদ্দেশ্য নয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনকে যাতে উন্নত করতে পারি, সমাজের জন্য কাজ করতে পারি, নিজের জন্য কাজ করতে পারি, ঠিক আছে, দেশের জন্য কাজ করতে পারি, এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, এবার কি তোমাদের যত কোয়েশ্চেন আছে সব হচ্ছে কমেন্ট বক্সে পরে করবে, আমি একটা প্যাসেজ পড়াই নিব, এরপরে কোয়েশ্চেন নেবো, কারণ নর্মাল হচ্ছে আমার একটু পড়াতে দেরি হয় কারণ ব্যাখ্যা করে পড়াই, তো সেক্ষেত্রে পরে কমেন্ট করবা, আমার যখন কমেন্ট করতে বলবো তোমাদের কোয়েশ্চেন গুলো সব খাতায় লিখে রাখো। ঠিক আছে, এই প্যাসেজটা পড়িয়ে নি। উই উই আমরা লার্ন, আমরা শিখি, ইনা কি বলতেছে, সরি এখানে এক লাইন বাদ গেছে, দেখো বলতেছে উই আর এক্সপেক্টেড, দেখো এখানে একটু তোমাদের বুঝতে হবে, এখানে বলতেছে উই আর এক্সপেক্টেড, আমাদের কাছে প্রত্যাশা করা হয়। নরমালি এক্সপেক্ট এখানে কিন্তু বলে নাই পিইসিটি এক্সপেক্ট, যে উই এক্সপেক্ট আমরা আশা করি, এক্সপেক্ট মানে কি আশা করা। আমি বললাম যে I expect you to get A+ in the exam বা in the HSC exam, যে I expect you, আমি তোমার কাছে আশা করি যে তুমি পরীক্ষায় A+ পাবে। ঠিক আছে, A+ পাওয়াটা আশা করি, আমি আশা করছি, বাট এখানে বলছে উই আর এক্সপেক্টেড, আমাদের কাছে আশা করা হয়, আমাদের কাছে প্রত্যাশা করা হয়। সো তোমরা একটা বিষয় দেখো, আমি তোমাদের রাইট ফ্রম ভার্বে পড়িয়েছিলাম, এটা সাবজেক্ট না উইটা ওইখানে আসছে, উইটা এখানে লিখে দিই তাহলে বোঝাতে সহজ হবে। দেখো উই আর এক্সপেক্টেড, সো যখন হচ্ছে সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে বি ভার্ব গুলো ব্যবহার হবে, কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যখন সাবজেক্টের পর বি ভার্ব আসবে এবং যে তার পরবর্তী যে ভার্বটা আছে এই ভার্বটা ভার্বের 3 নম্বর ফর্ম হবে, ইডি যোগ রয়েছে, তার মানে 3 নম্বর ফর্ম, তখন সেটা প্যাসিভের অর্থ দিবে, তাই না? সো এখানে হচ্ছে উইটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, যে আমরা আশা করছি না, আমাদের কাছে আশা করা হয়, সাবজেক্ট নিজে করছে না, অন্য কেউ করছে। তো আশাটা কারা করছে? এই যে আমাদের সমাজ আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের বাবা মা আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের শিক্ষক আমাদের দিকে তাকিয়ে আছে, তারা আমাদের কাছে প্রত্যাশা করতেছে। ঠিক আছে, সো উই আর এক্সপেক্টেড, আমাদের কাছে প্রত্যাশা করা হয়, কি প্রত্যাশা করা হয়? টু অ্যাপ্লাই মানে হচ্ছে প্রয়োগ করা, প্রয়োগ করতে আশা করা হয়, প্রত্যাশা করা, কি প্রয়োগ করতে? দ্য নলেজ, জ্ঞান, স্কিলস দক্ষতা, এন্ড ভ্যালুস মানে মূল্যবোধ, কি মূল্যবোধ, দ্যাট যেটা উই লার্ন, যেটা আমরা শিখি ইন আ ক্লাসরুম, শ্রেণীকক্ষে। বলতেছে আমরা শ্রেণীকক্ষে যে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ শিখি, সেটা প্রয়োগ করতে বা প্রয়োগ করাটা আমাদের কাছে প্রত্যাশা করা হয়। ঠিক আছে, কোথায় প্রত্যাশা করা হয়? ইন আওয়ার এনগেজমেন্ট, আমাদের সম্পৃক্ততায়। ওই যে সিভিক এনগেজমেন্ট কিন্তু শুরুতে পড়িয়েছি, যারা সিভিক মানে লাস্টে বা শেষের দিকে এসে ক্লাস করতে সিভিক এনগেজমেন্ট বুঝো নাই, বুঝতে পারতেছো না, তারা শুরুর অংশটাকে অবশ্যই দেখে নেবা। সিভিক এনগেজমেন্ট এটা তোমাদের বুঝতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, সিভিক এনগেজমেন্ট জিনিসটা তোমাদের বুঝতে হবে। যারা শেষে ক্লাস করতে আসতো শুরুর অংশ অবশ্যই দেখবা, নাহলে কিন্তু বুঝবা না, সব মাথার উপর দিয়ে যাবে। সো উই লার্ন ইন, কোথায় ব্যবহার করার, কোথায় প্রয়োগ করার প্রত্যাশা করা? ইন আওয়ার এনগেজমেন্ট, আমাদের সম্পৃক্ততায়। কার সাথে সম্পৃক্ত? কার সাথে? দেখো এখানে বলতেছে উইথ, সাথে, দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাথে সম্পৃক্ততায়। কোন বিশ্ব? দ্য ওয়ার্ল্ড, দ্যাট, এই যে দ্যাট যখন দেখবা রিলেটিভ প্রোনাউন, দ্যাট এর পূর্বে যে নাউনটা থাকবে এই নাউনটাই হচ্ছে মানে দ্যাট দ্বারা ওই নাউনটাই বোঝাবে। ঠিক আছে, এখানে বলতেছে যে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট, ঠিক আছে, উইথ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সাথে, দ্যাট যেটা বলতে যে বিশ্বটা, ঠিক আছে, লাইস, এই যে লাইস মানে এই যে মানে হচ্ছে থাকা, ঠিক আছে, যে বিশ্বটা আছে, যে পৃথিবীটা আছে আউটসাইড, বাহিরে। তার মানে বলতেছে যে ক্লাসরুমে কি স্টুডেন্টরা শিক্ষার্থীরা পড়াশোনা করে, সো এই শ্রেণীকক্ষের বাহিরের যে জগৎ, এই বাহিরের যে সমাজ, বাহিরের যে রাষ্ট্র, এই রাষ্ট্রে আমাদের শ্রেণীকক্ষে শেখা জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ অ্যাপ্লাই করতে, প্রয়োগ করতে বা প্রয়োগ করাটা আমাদের কাছে প্রত্যাশা করা হয়। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস হচ্ছে ভ্যালিউস মানে মূল্যবোধ। এখন তোমরা অনেকে জানো না যে মূল্যবোধ জিনিসটাকে। মূল্যবোধ হচ্ছে সমাজের ন্যায় নীতি, কল্যাণ অকল্যাণ বোধ বা উপলব্ধি। ধরো হচ্ছে তুমি সমাজের জন্য কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা ন্যায়, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই বোধটা, এই উপলব্ধিটা থাকাটাই হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে, এটাকে বলা হয় ভ্যালিউস, মূল্যবোধ বলা হয়। তো বলতেছে মূল্যবোধ, জ্ঞান, দক্ষতা আমাদের কাছে অ্যাপ্লাই করাটা, প্রয়োগ করাটা প্রত্যাশা করা হয়। ঠিক আছে, এবং কি বলতেছে, আচ্ছা এখানে একটা জিনিস আছে তোমার, এই যে লাই, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশন অনেক সময় আসে। সো লাই বিভ্রান্তি হতে পারে তোমার, সো এখানে লেখার জায়গা নেই। আচ্ছা এটা আমি তোমাদের শীটে ছিল, শীট থেকে দেখাই।
সেটা দিয়ে দিয়েছি, পড়ে নিবা। হ্যাঁ, উদাহরণটা, আচ্ছা এখানে দেখো, ইট ইজ এ লাই, এইস, দেখো লাই বিভ্রান্তি। হ্যাঁ, এটা নিয়ে প্রচুর কনফিউশন থাকে। হ্যাঁ, অনেক সময় টিচারদেরও কনফিউশন হয়। তো এখানে এটা হচ্ছে এই সারিতে যেগুলো রয়েছে, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। ঠিক আছে, এই সারিতে যেগুলো রয়েছে, V2। দেখো এটা মুছে দিই, নাহলে আবার বুঝতে সমস্যা হবে। তো দেখো, লাই, লাইট, লাইট, লাই ভার্বের 1 নম্বর ফর্ম, লাইট 2 নম্বর ফর্ম, লাইট 3 নম্বর ফর্ম। তো লাই, লাইট, লাইট শব্দের অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা। যেমন হচ্ছে হি লাইট টু মি, সে আমার সাথে মিথ্যা কথা বললো। ঠিক আছে, এরকম। এরপরে আরেকটা দেখো, যে লাই, লাই মানে আবার শোয়া। কোন লাই মানে কি আবার শোয়া। তো এটার ভার্বের 2 নম্বর ফর্ম হচ্ছে আবার লেই, 3 নম্বর লেইন। সো লাই, লেই, লেইন, এটার অর্থ হচ্ছে শোয়া। যেমন আমি বললাম আই লেই অন দ্য বেড, আমি হচ্ছে বেডের উপর শুয়েছিলাম। ঠিক আছে, শুয়েছিলাম। আবার লেই, লেইড, এটার অর্থ হচ্ছে শোয়ানো বা রাখা। ঠিক আছে, যেমন আমি বললাম যে আই লেইড দ্য ফোন অন দ্য টেবিল, আমি হচ্ছে আমার ফোনটা টেবিলের উপরে রাখলাম। ঠিক আছে, সো এই লাই বিভ্রান্তি। হ্যাঁ, এই সবগুলোর কন্টিনিউয়াস ফর্ম যেটা, আইএনজি ফর্মটা আবার কিন্তু একই, LY ING, এইটা সবগুলোর মানে V1 ফর্মটা একই, বাট এই V2, V3 এগুলো হচ্ছে আবার পার্থক্য আছে, পরিবর্তন আছে। তো এগুলো একটু তোমার শীটে আছে, তোমার শীট থেকে দেখে নিবে। হ্যাঁ, এটা অনেক সময় অ্যাডমিশনে আসে, এই জন্য আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি বিষয়টা। ওকে, সেটা দেখে নিবা শীটটা। আর শীট কোথায় পাবা? শীট হচ্ছে ক্লাসের পরে পেইড ব্যাচের গ্রুপে পেয়ে যাবে, একদম ডাউনলোড করে নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি বলতেছে, এন্ড কি বলতেছে, এন্ড আমরা, আচ্ছা এটা হয়ে গেছে না, আচ্ছা, এবং উই ক্যান, আমরা পারি, ডু সো, সেটা করতে। সেটা বলতে কি বুঝিয়েছে? এই যে আমাদের জ্ঞান, দক্ষতা, ভ্যালুস, এগুলো আমরা প্রয়োগ করতে পারি ইন ম্যানি মানে অনেক, ডিফারেন্ট মানে ভিন্ন, ওয়েস মানে পন্থায় বা পদ্ধতিতে। ঠিক আছে, তো বলতেছে আমরা সেটা করতে পারি অনেক পদ্ধতিতে। আমাদের জ্ঞান, মূল্যবোধ, দক্ষতা, এগুলো আমরা অনেক পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। সো ডু সো এর ব্যবহারটা শেখাবো, এটা একটু পড়িয়ে নিই। লেটস, চলো, হ্যাভ আ লুক, হ্যাভ আ লুক মানে দেখা। হ্যাঁ, হ্যাভ আ লুক, এই পুরোটার অর্থ হচ্ছে দেখা। হ্যাভ আ লুক মানে এক পলক দেখে নেওয়া। চলো এক পলক একটু দেখে নিই যে হাউ, কিভাবে, এডুকেশন, শিক্ষা, ওয়ার্কস, কাজ করে। চলো এক পলক দেখে নিই যে শিক্ষা কিভাবে কাজ করে। বুঝতে পেরেছো? এই প্যাসেজটা পুরা শেষ। এখন কারা বুঝতে পেরেছো কিনা? এবার তোমাদের যত কোয়েশ্চেন আছে সব করো। প্রথম প্যারাটা শেষ, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করো, সব কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়া হবে, উত্তর দেওয়া হবে। ঠিক আছে, আর ওই ডুসের ব্যাপারটা একটু দেখিয়ে দিই তোমাদের। আমি নর্মালি তোমাদের শীট থেকেই, আমি যে শীটটা তৈরি করেছি সেখান থেকে স্ক্রিনশটটা দিয়েছি, যাতে আমার আবার লিখতে গিয়ে সময় বেশি না লাগে। ঠিক আছে, অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। দেখো, তো ক্লাসটা যদি শেষ করতে হয় তাহলে কিন্তু আমার ক্লাসটা সেভাবে করতে হবে। আচ্ছা, ডু সো, ডু সো এর ব্যাপারটা দেখো, ডু সো এর ব্যাপারটা শিখে নাও। বলতেছে দেখো, শি আস্কড মি টু ক্লোজ দ্য উইন্ডো, সে আমাকে দরজা মানে জানালাটা বন্ধ করতে বললো। এন্ড, এবং আই ডিড সো, আমি সেটা করেছিলাম। তো যখন বলবে ডু সো, ডিড সো, এটা অর্থ হলো ওই যে আগে যে জিনিসটা করার কথা বলা হচ্ছে সেই জিনিসটা করা বা না করা। সো আই ডিড সো, আমি সেটা করেছিলাম ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। ঠিক আছে, সো নর্মালি ইংলিশ গ্রামারের একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে এখানে বলতেছে যে সে আমাকে জানালাটা বন্ধ করতে বললো, এন্ড আই ডিড সো, আমি সেটা করলাম। সেটা করলাম বলতে কি বন্ধ করলাম, তো এখানে তো হওয়ার কথা আই ক্লোজড কি CLOSED, আই ক্লোজড ইমিডিয়েটলি, এরকম হওয়ার কথা না, বা আই ক্লোজ দ্য উইন্ডো ইমিডিয়েটলি। সো ইংলিশের নিয়ম হচ্ছে একই ভার্ব দুইবার ইউজ করা যায় না। ঠিক আছে, ওটা স্ট্যান্ডার্ড না। তো কি করতে হয়, দ্বিতীয়বার এখানে ডু নিতে হয় বা ডিড নিতে হয়। ঠিক আছে, যখন যেটা দরকার এটা। ঠিক আছে, আই ডিড সো ইমিডিয়েটলি, আমি সেটা করেছিলাম। এই জন্য বলছে শি আস্কড মি টু ক্লোজ দ্য উইন্ডো, সে আমাকে জানালাটা বন্ধ করতে বললো। এন্ড আই ডিড সো মানে আমি সেটা করলাম, মানে আমি জানালাটা বন্ধ করলাম ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। আবার এখানে বলছে হি সেইড, সে বললো হি উড ক্লিন দ্য রুম, সে রুমটা পরিষ্কার করবে। বাট কিন্তু হি হ্যাজন্ট ডান, এই যে ডু ডিড ডান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী হয়েছে। সো হি হ্যাজন্ট ডান সো ইয়েট, সে সেটা এখনো করেনি। ঠিক আছে, তো ডু সো বলতে কি বোঝায়, আগে যে জিনিসটা করার কথা বলছে সেই জিনিসটা করা বা না করা, এমনটা বোঝায়। সো না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করবা। এখন তোমরা এই প্রথম প্যাসেজটা বুঝতে পেরেছো কিনা একটু কোশ্চেন করো সবাই, বা ক্লিয়ার কিনা।
না, ডিফারেন্ট শব্দের অর্থ ভিন্ন ভাবে না, ডিফারেন্ট শব্দের অর্থ ভিন্ন ভাবে না, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ঠিক আছে, ডিফারেন্টলি মানে ভিন্ন ভাবে। যখন দেখো ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট, এটা তোমরা অনেক সময় উচ্চারণ করো ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট না, এটা হচ্ছে ডিফারেন্ট। আজকেই তোমরা, আমি প্রোনাউন্সিয়েশন শেখাচ্ছি না অবশ্য, বা আমি সেভাবে উচ্চারণ করছি না, আমি যখন কথা বলি বিদেশিদের সাথে বা অন্যদের সাথে, তখন হচ্ছে একদম ওই যে আমেরিকা যারা ওরা কথা বলে যেমন ওরকম ভাবে কথা বলার ট্রাই করি। বাট তোমাদের যখন পড়ায় আমি কিন্তু ওই ধরনের প্রোনাউন্সিয়েশন করি না নর্মালি, ঠিক আছে, কারণ অনেকে বুঝতে পারবো না। সো এখানে হচ্ছে ডিফারেন্ট বলে, এটা হচ্ছে ডিফারেন্ট হবে, হ্যাঁ। সো ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, কি ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। আর যদি একটা LY যুক্ত করে দাও তখন তোমার অ্যাডভার্ব হয়ে যাবে, তখন হবে যে ডিফারেন্টলি, ভিন্ন ভাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সেলিম উদ্দিন, ব্রিং অ্যাবাউট মিনিং কি স্যার? আচ্ছা, ব্রিং অ্যাবাউট, তুমি শুরু থেকে ক্লাস করো নাই? এই যে এখানে তো লিখে দিছি, শীটে পাবা, সব পাবা। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, এটা ফ্রেজাল ভার্ব। এখানে আবার উদাহরণও দেওয়া রয়েছে। আবার ব্রিং রিলেটেড আরো কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে, এই যে এইগুলা, ঠিক আছে, এগুলো পড়ে নিবা, উদাহরণ সহ পড়ে নিবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবাই পড়ে নিবা, তোমাদের শীটে আছে, যারা পেইড ব্যাচের আছো সবাই শীটে পেয়ে যাবা। আচ্ছা, আর কোনো? আচ্ছা, এইমস অর্থ কি? আচ্ছা, মনে হয় পরে ক্লাস করতে এসেছে। এইম শব্দের অর্থ ভালো করে বুঝিয়েছি, তুমি শুরুর অংশটুকু বুঝে নিবা, ঠিক আছে। শুরুর থেকে ক্লাসটা হয়তো করো নাই, শুরুর থেকে খুব বিস্তারিত ভাবে বুঝিয়েছি, সো এটা আর বোঝাবো না। তোমরা যারা কোয়েশ্চেন করতেছো এইমস মানে কি, ডিফারেন্ট মানে কি, এগুলো হচ্ছে তোমরা শুরু থেকে ক্লাস করো নাই, সো তুমি হচ্ছে শুরু থেকে ক্লাসটা করে নিবা আরেকবার, ঠিক আছে, শুরু থেকে ক্লাসটা করে নিবা, আমি বিস্তারিতই বুঝিয়েছি তোমাদের। আচ্ছা, যারা ক্লাস করবে তাদের চা তো আমার দরকার। এই যে আমি এত বকবক করতেছি, আমার আবার ঠান্ডা গলার এখানে খুশখুশ করতেছে, কাশি আসতেছে, চা আমার জন্য তোমরা একটু চায়ের ব্যবস্থা করো। আচ্ছা, পার্টস অফ স্পিচ গুলো ডিটেইলস বোঝাই দেওয়া। আচ্ছা, পার্টস অফ স্পিচ যেগুলো আসার মতো সেগুলো তো অবশ্যই বুঝিয়ে দেবে। এখানে কি কিছু ছিল আসার মতো? না, এখানে তো তেমন আসার মতো কিছু নাই, ঠিক আছে, যেগুলো একটু কঠিন বা ডিফারেন্ট কিছু যেগুলো থেকে আসতে পারে, যা একটু একটু কঠিন টাইপ, সেগুলো আমি দেখিয়ে দিব, ঠিক আছে, এগুলো তো নর্মাল জিনিস, সো এগুলো তোমাদের না হলেও হবে। এটা হচ্ছে সাবজেক্ট, সরি এটা ভার্ব, হ্যাঁ, এরকম তো, এগুলো তো খুবই সহজ। আচ্ছা আচ্ছা, নদী চৌধুরী বলতেছে ডুসো এর ব্যবহারটা একটু বুঝিয়ে দিতে। এই যে ডুসো মানে দেখো, আগে যে জিনিসটা করার কথা বলা হচ্ছে ওই জিনিসটা করা বা না করাটা বোঝায়, ঠিক আছে। যেমন বললাম, শি আস্কড মি টু ক্লোজ দ্য উইন্ডো, সে আমাকে জানালাটা বন্ধ করতে বললো, এন্ড আই ডিড সো, আমি সেটা করলাম, মানে আমাকে জানালা বন্ধ করতে বলেছে তো আমি সেটা করলাম, আই ডিড সো, আমি সেটা করলাম ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। বুঝতে পেরেছো? ডুসো মানে হচ্ছে আগে যে জিনিসটা তোমাকে করতে বলা হচ্ছে সেই জিনিসটা করা বা না করা, এটাই আর কি। যেমন আমি যদি বলি, দেখি, আমি বললাম যে আই ওয়ান্ট টু, এই ডু এর ব্যবহারটা শেখাই শুধু, ডুসোটা ওইটাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, LEARN, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই, ঠিক আছে, আমি বললাম আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এবং আমি পরে বললাম আই উইল ডু সো, আই উইল ডু সো কি, আমি বললাম যে ফ্রম টুমরো লিখলাম এখানে, টুমোরো, পুরোটা লিখলাম না, টুমোরো। আমি কি বললাম, আই ওয়ান্ট টু লার্নিং, আমি ইংলিশ শিখতে চাই, এরপরে আমি বললাম আই উইল ডু সো, আমি সেটা করবো। সেটা করবো মানে কি, আমি হচ্ছে ইংলিশ শিখবো। এখানে ডু বলতে তোমার বুঝিয়েছে, ডু বলতে লার্ন, তো লার্ন ব্যাপারটা এখানে নর্মালি এভাবে হতো যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ ফ্রম টুমরো। আমি মানে দুইটা বাক্যে যদি পরবার শুধু লার্ন ইংলিশ বলি, তাহলে এটা হচ্ছে খারাপ শোনায়। নেটিভ ইংলিশটা এভাবে কথা বলে না, তারা দ্বিতীয়বার হচ্ছে শুধু ডু ইউজ করে, শুধু ডি ইউজ করে আর সো ইউজ করে, ঠিক আছে। সো আই উইল, তারা হচ্ছে আই উইল লার্ন ইংলিশ ফ্রম টুমরো না বলে তুমি বলতে পারো আই উইল ডু সো ফ্রম টুমরো, আমি সেটা করব, মানে হচ্ছে কোনটা, আমি ইংলিশ শিখবো ফ্রম টুমরো, আগামীকাল থেকে, ঠিক আছে। এটা হচ্ছে ডু সো এর ব্যবহার। ভাই শীট কই পাবো? হ্যাঁ, শীট অবশ্যই তোমরা তোমাদের যে পেইড ব্যাচ রয়েছে, পেইড ব্যাচের আমি তোমাদের তো শীট দিয়ে দিব, দিয়ে লিঙ্কটাও দিয়ে দিব, সমস্যা নাই, বুঝিয়ে দিব। তোমাদের গ্রুপ যেটা রয়েছে দেখবা, গ্রুপে তোমার দেখবা প্রথমে রয়েছে চ্যাট একটা অপশন, পরে আবার রয়েছে ফিচার একটা অপশন রয়েছে, ফিচার্ড অপশনে ক্লিক দিবা, গিয়ে দেখবে ওখানে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওইখানে সব পাবা, সকল ক্লাসের
শিট ওইখানে পেয়ে যাবো। ওকে, সো আমরা সামনেটাতে আগাই। আচ্ছা, যারা শুরু থেকে ক্লাস করো নাই, শুরু থেকে ক্লাস করে নিবা, নাহলে কিন্তু ক্লাসটা বুঝতে পারবো না তোমরা, ঠিক আছে? শুরু থেকে বিস্তারিত বুঝেছি। ওকে, তোমাদের কোশ্চেন নিয়ে শেষ, আমি সামনে আগাই, অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, লার্নার সিভিক। দেখো, লার্নার সিভিক এনগেজমেন্ট, লার্নার সিভিক এনগেজমেন্ট। লার্নার মানে কি? লার্নার মানে হচ্ছে শিক্ষার্থী, তাই না? লার্ন মানে শেখা, LEARN, লার্ন মানে কি? শেখা। লার্ন মানে কি? শেখা। সো যখন কোনো শব্দের শেষে ইয়ার যুক্ত করা হয়, যেমন আমি বললাম যে হচ্ছে কি, আচ্ছা আমি এখানে বললাম টিস মানে কি? TSS, টিস মানে কি? শেখা। টিস মানে হচ্ছে শেখানো। যখন ইয়ার যুক্ত করে দিব তখন হবে কি? যে শেখায়, টিচার, ঠিক আছে? আবার এখানে দেখো হচ্ছে লার্ন মানে হচ্ছে শেখা, যখন আমি ইয়ার যুক্ত করে দিই তখন হচ্ছে যে শিখে, তার মানে শিক্ষার্থী, এরকম আর কি। সো লার্নার্স সিভিক এনগেজমেন্ট, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা। নাগরিক সম্পৃক্ততা তো যারা বোঝো নাই, শুরু থেকে দেখবা। তো শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা ইজ, হয় হাইলি। হাইলি মানে কি? হাইলি শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত, ব্যাপকভাবে, ঠিক আছে? হাই মানে কি? হাই হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই ly যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গিয়েছে তোমার অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে যখনই অ্যাডজেক্টিভের সাথে, যেমন আমি দেখো এখানে লিখলাম যে কুইক, ঠিক আছে? কুইক মানে কি? দ্রুত। আমি আবার লিখলাম বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। সো এটা কি অ্যাডজেক্টিভ না? ঠিক আছে? ভালো, মন্দ, খারাপ, সুন্দর, অসুন্দর, সবই তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে যখন ly যুক্ত হবে তখন সেটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন কুইকলি, বিউটিফুল, বিউটিফুলি। তোমাদের যাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বুঝতে সমস্যা রয়েছে, তোমরা আমার সিআরডিএম এর ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? আমি ওইখানে বিস্তারিত আলোচনা করেছি। ওই ভিডিও দেখার পর থেকে তুমি যে কোনো হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে পারবা, বুঝতে পেরেছো? যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবা। তো বলতেছে ইজ হাইলি, ব্যাপকভাবে বা অত্যন্ত অ্যাপ্রিসিয়েটেড মানে হচ্ছে প্রশংসিত। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, মূল্যায়ন করা, ঠিক আছে? আর অ্যাপ্রিসিয়েটেড মানে হচ্ছে প্রশংসিত। তো বলতেছে লার্নার সিভিক এনগেজমেন্ট, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, ব্যাপকভাবে প্রশংসিত, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। এই যে তোমাদের শুরুতে বলেছিলাম সিভিক এনগেজমেন্টের কথা, এই যে 24-এর গণ অভ্যুত্থানে আমরা যারা এই যে নাগরিক, যারা হচ্ছে এসে সরকারের পতন ঘটালাম, স্বৈরাচারের বিদায় করে দিলাম, তো আমাদের নিয়ে কিন্তু সারা বিশ্বে হচ্ছে অনেক প্রশংসাপূর্ণ বাণী ছড়িয়েছে, তাই না? সবাই অনেক প্রশংসা করেছে। তো বলতেছে নাগরিকরা যখন দেশের কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়, তো এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী অনেক বেশি প্রশংসিত হয়, ব্যাপকভাবে প্রশংসিত হয়, ঠিক আছে? এরপর কি বলতেছে, সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা মিন্স, নাগরিক সম্পৃক্ততা অর্থ হলো, মিন্স মানে অর্থ হওয়া। সো সিভিক এনগেজমেন্ট মিন্স, নাগরিক সম্পৃক্ততা অর্থ হলো ওয়ার্কিং মানে কাজ করা, টু মেক দেখো, টু মেক আ ডিফারেন্স, এটা পুরোটার একটা অর্থ। মেক আ ডিফারেন্স শব্দের অর্থ কি? যারা জানো না তারা জেনে নাও। তোমরা অনেকে ধরো মেক মানে তৈরি করা, ডিফারেন্স মানে একটা পরিবর্তন, এরকম না। মেক আ ডিফারেন্স এটা সম্পূর্ণটার একটা অর্থ, সেটা হচ্ছে পরিবর্তন আনা, ঠিক আছে? সো মেক আ ডিফারেন্স, ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স, যে নাগরিক সম্পৃক্ততার অর্থ হলো কি? পরিবর্তন আনতে কাজ করা, ঠিক আছে? পরিবর্তন আনতে কাজ করা কোথায়? ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে আমাদের এই যে আমাদের যে জীবন, এই জীবন হচ্ছে পরিবর্তন আনতে কাজ করা। এখন এই সিভিক লাইফ বলতে কি বোঝাচ্ছে সেটা আবার একটু ব্র্যাকেটে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, বুঝিয়ে দিয়েছে, দেখো ব্র্যাকেট একটু বুঝিয়ে দিয়েছে। সিভিক লাইফ মানে কি? দ্য পাবলিক লাইফ, জনজীবন। জন মানে সাধারণ মানুষের জীবন। সিভিক লাইফ বলতে এখানে তোমার বুঝিয়েছে সাধারণ মানুষের জীবন। তো অফ দ্য সিটিজেন্স, নাগরিকদের, এই যে আমরা যারা নাগরিক রয়েছি, এই নাগরিকদের সাধারণ জীবন বা জনজীবন, ঠিক আছে? আচ্ছা, রোকসানা এটা কিসের ক্লাস? এটা 25-এ আছে? হ্যাঁ অবশ্যই আছে, এটা 25-এ আছে। আচ্ছা, তো কি বলতেছে এবার? বলতেছে অ্যাজ যেমন, দেখো অ্যাজ যেমন কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট ওর পার্সোনাল লাইফ। তো কি কন্ট্রাস্ট উইথ শব্দের অর্থ হচ্ছে বিপরীত হওয়া, ঠিক আছে? সেটা পাবো অর্থ সব। কন্ট্রাস্ট উইথ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে বিপরীত হওয়া। তো এই যে মানে হচ্ছে কি,
জনজীবন এটা বিপরীত হয়, এটা হচ্ছে বিপরীত, কিসের বিপরীত? প্রাইভেট ওর পার্সোনাল লাইফ। প্রাইভেট এবং পার্সোনাল দুইটার অর্থই সেম, দুইটার অর্থ হচ্ছে ব্যক্তিগত। সো বলতেছে পার্সোনাল লাইফ, তো বলতেছে কি যেটা হচ্ছে ব্যক্তিগত জীবনের বিপরীত। বুঝতে পেরেছো? সিভিক লাইফ মানে কি? জনজীবন, সাধারণ মানুষের জীবন, যেটা হচ্ছে ব্যক্তিগত জীবনের বিপরীত। ঠিক আছে? আমি একটা মানুষ, এটা আমার যে জীবনটা রয়েছে ব্যক্তিগত জীবন, কিন্তু অনেক মানুষের জীবন মিলে হয় হচ্ছে তোমার কি জনজীবন, পাবলিক লাইফ। ঠিক আছে? বা সিভিক লাইফ, সকল মানুষ মিলে যেটা হয় ওইটা হচ্ছে সিভিক লাইফ। তো বলতেছে এই সকল মানুষ, এই সিভিক লাইফ, জনজীবন বা নাগরিক জীবনের নাগরিক জীবনে পরিবর্তন আনতে কাজ করা, এটা কিসের অর্থ? এটা হচ্ছে সিভিক এনগেজমেন্টের অর্থ। আচ্ছা, এরপরে কি বলতেছে? আচ্ছা, অফ দ্য কমিউনিটি, সমাজে। তো আমরা নর্মালি ব্র্যাকেটের অর্থটা মূল অর্থের সাথে আনবো না, কারণ এটা ব্যাখ্যা করেছে, সিভিক লাইফ কি এটা ব্যাখ্যা করেছে ব্র্যাকেটের ভিতরে। তো আমরা ওইটা বাদ রেখে অর্থ করব। তো বলতে সিভিক নাগরিক সম্পৃক্ততার অর্থ হলো অফ দ্য কমিউনিটি, সমাজের নাগরিক জীবনে পরিবর্তন আনা। ঠিক আছে? অফ দ্য কমিউনিটি, সমাজের নাগরিক জীবনে পরিবর্তন আনা, ইউজিং, ব্যবহার করে, নলেজ, জ্ঞান, স্কিলস মানে দক্ষতা, ভ্যালুস মানে মূল্যবোধ, ওই যে মূল্যবোধ আগে বুঝিয়েছি তোমাদের। সো মূল্যবোধ এন্ড মোটিভেশন, অনুপ্রেরণা। ঠিক আছে? বলতেছে কি যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, অনুপ্রেরণা কাজে লাগিয়ে সমাজের নাগরিকদের জীবনে পরিবর্তন আনতে কাজ করাটাই হচ্ছে নাগরিক সম্পৃক্ততা বা সিভিক এনগেজমেন্টের অর্থ। তার মানে সিভিক এনগেজমেন্টের অর্থ হলো বা লক্ষ্য হলো যে সমাজে যে মানুষ রয়েছে তাদের মানে হচ্ছে কি জীবন উন্নয়নের জন্য কাজ করা কি তাদের। আমি শুরুতেই বুঝিয়েছি, তো তোমরা যারা শুরুর অংশটুকু দেখেছো তোমাদের বুঝতে আশা করি সমস্যা হবে না। সমাজে কারোর বিপদে এগিয়ে আসা, শুরুতে উদাহরণ দিয়েছিলাম, ধরো কারোর টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, তো সবাই মিলে সমাজের নাগরিকরা এগিয়ে আসা, তার বিপদে এগিয়ে আসা। ঠিক আছে? তো এটাই হচ্ছে সিভিক এনগেজমেন্টের অর্থ। ওকে, এরপরে কি বলতেছে? সিভিক এনগেজমেন্ট। আচ্ছা, সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা প্রমোটস মানে অনেক অর্থ, প্রমোটস অর্থ প্রচারণা করা, প্রচার করা, এখানে অর্থ হবে উন্নয়ন করা। সো সিভিক এনগেজমেন্ট প্রমোটস, উন্নয়ন করে, কিসের উন্নয়ন? দ্য কোয়ালিটি মানে হচ্ছে মানের উন্নয়ন করে, অফ লাইফ জীবনের মানের উন্নয়ন করে। ঠিক আছে? ইন আ কমিউনিটি, সমাজে জীবন মানের উন্নয়ন করে, দ্বারা কন্ট্রিবিউটিং টু, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি দেখবা যে ভার্বের সাথে বা যে নাউনের সাথে আমি একটা টু, अगेंस्ट এগুলো যুক্ত করে দিয়েছি, তোমরা মনে করবে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এটা সেভাবে পড়ে নিবা। ঠিক আছে? এটা কন্ট্রিবিউট টু, এটা তোমাদের রাইট ফর্ম ভার্বে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বা প্রিপোজিশন 2 নম্বরে যেটা আসে সেটাতে প্রচুর আসে। কন্ট্রিবিউট টু শব্দের অর্থ হচ্ছে অবদান রাখা কোনো কিছুতে বা হচ্ছে ভূমিকা রাখা। ঠিক আছে? তো সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা প্রমোটস মানে হচ্ছে উন্নয়ন করে, দ্য কোয়ালিটি অফ লাইফ জীবনের উন্নয়ন করে, ইন আ কমিউনিটি সমাজে জীবনের উন্নয়ন করে, বাই কন্ট্রিবিউটিং টু অবদান রেখে, কোথায় অবদান রেখে? দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং। হেলথ মানে স্বাস্থ্য, ওয়েলবিং মানে সুরক্ষা, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি। তো বলতেছে অফ দ্য পিপুল মানে মানুষের। তো বলতেছে মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার উন্নতিতে অবদান রেখে সমাজে জীবন মান উন্নয়ন করে সিভিক এনগেজমেন্ট। তার মানে আমরা একবার অর্থ করি, সেটা কি? সিভিক এনগেজমেন্ট এটা কেটে দিই, মানে অনেকগুলো কালি পড়ে গেছে এখানে, দেখতে সমস্যা হচ্ছে। সো কি বলতেছে? সিভিক এনগেজমেন্ট বা হচ্ছে নাগরিক সম্পৃক্ততা বা সিভিক এনগেজমেন্ট মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার উন্নতিতে অবদান রেখে সমাজে জীবনের উন্নয়ন করে। এটা হচ্ছে পুরোটার অর্থ। ঠিক আছে? যেগুলো অর্থ বলছে এগুলো শীটে পেয়ে যাবা। ইভেন হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম সহ। সিনোনিম অ্যান্টোনিম গুলো আমি হচ্ছে বলছি না, কারণ বলতে গেলে অনেক টাইম লাগবে, এটা আবার লিখতে গেলে স্পেলিং লিখতে গেলে সময় লাগবে। সো তোমাদের শীটে দেওয়া রয়েছে, ওখান থেকে পড়ে নিবা। সিনোনিম অ্যান্টোনিমের অর্থ লিখে দেওয়া আছে, সো তোমাদের জন্য সহজ হবে, কোনো কিছু কঠিন হবে না আশা করি। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা ক্লাস করতে করতে ঘুমিয়ে গেছো কারা একটু হাত তুলো তো দেখি। মানে সকালের ক্লাস তো, মানে আমি আবার কোয়েশ্চেন করতেছি না বেশি। সো এই ক্লাস করতে করতে ঘুমাইছো কারা একটু, সবাই একটু হাত তুলো। জি, এই ঘুমান্ত ব্যক্তির একটু হাত তুলো দেখি।
আচ্ছা, ক্লাসের জয়েনের সংখ্যা অনেক কম। আচ্ছা, 25 ব্যাচ কি শীট পাবে? স্লাইড পাবো কিভাবে? হ্যাঁ, আমি যে স্লাইডটা তৈরি করছি, স্লাইডের কথা যেটা বলতেছো, এটা হচ্ছে খুবই স্পেশাল শীট, ঠিক আছে? মানে এই শীটটা তৈরি করতে গেলে আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ওখানে আমার লাগাতে হয়েছে। সো তোমাদের জন্য অনেক টাইম আমার ব্যয় করতে হয়, শীট তৈরি করতে হয় তোমাদের জন্য। নিজে থেকে তৈরি করি, অন্যদের দিয়ে করাই না, যাতে এটা কোনো ভুল না হয় বা একটু ভালো হয়, তোমাদের বুঝতে সহজ হয়। সো এখানে গ্রামাটিক্যাল বিষয়গুলো সুন্দর করে বোঝানো রয়েছে, অন্যান্য বিষয়গুলো খুব সুন্দর করে বোঝানো রয়েছে। এটা খুবই স্পেশাল শীট। এটা হচ্ছে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে 26 মানে যাদের হচ্ছে ফুল বইটা শেষ করিয়ে দেওয়া হবে, ইংলিশে A to Z সব শেষ করিয়ে দেওয়া হবে। তোমরা যারা ভর্তি হও নাই তারা ভর্তি হতে পারো, হ্যাঁ, এখনো ক্লাসে আজকে প্রথম ক্লাস, ভর্তি হতে পারো। সেই শীটটা 25 ব্যাচে যারা তারা গ্রুপে পেয়ে যাবা, আগে বলেছি। আর সরি 26 ব্যাচের যারা, আর 25-এ তোমাদের যদি লাগে তাহলে তোমরা নর্মালি নক দিবা, ওকে? আমাকে আবার ওইভাবে নক, তোমরা হচ্ছে পেজে নক দিবা, ওকে? তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। ওয়েলবিং মানে কি? ওয়েলবিং শব্দের অর্থ হচ্ছে সুরক্ষা, সমৃদ্ধি, ঠিক আছে? এটা ওয়েলবিং শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি বা সুরক্ষা। এখানে যেহেতু স্বাস্থ্য এসেছে, স্বাস্থ্যের সাথে সবসময় সুরক্ষা শব্দটা আসে, এর জন্য এখানে সুরক্ষা অর্থটা করলাম, এই আর কি। নদী চৌধুরী লেপের নিচে আছে। আচ্ছা, ঘুমাই নাই কেউ, মাশাল্লাহ, ঘুমাই নাই। টেক লাভ ভাইয়া, আচ্ছা তুমিও টেক লাভ, মানে সবাই ভালোবাসা নিও যারা ক্লাস করতেছো। সারিয়ার আলম ফজরের পরে ঘুমায় নাই, মাশাল্লাহ, অনেক ভালো। এই তো আমার মতো, সেও ঘুমায় নাই, যার ক্লাসের জন্য সে জেগেছিল। আমি বলছিলাম যারা পেইড ব্যাচে ভর্তি হচ্ছে, তোমাদের নিশ্চয়ই জীবনে ভালো কিছু করার আগ্রহ আছে, বা পড়ার আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে, পরিশ্রম করার আগ্রহ আছে বলে তোমরা কোর্সটা নিয়েছো। আর তোমাদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে, আর আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটা দেওয়ার, ঠিক আছে? যে বিষয়ে আসবে, মানে ইংলিশ সম্পর্কিত যে বিষয়ে আসবে, যেহেতু এটা সেকেন্ড পেপার না, ফার্স্ট পেপার, তারপরেও আমি যতটুকু পারি সব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। বাট তোমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। আমার একজন স্টুডেন্ট ছিল, আমি তাকে আইসিটি, ইংলিশ, এরপরে হচ্ছে সব বিষয় পড়াইতাম, মানে মানে সব বিষয় আর কি। আইসিটি বলো, ইংলিশ বলো, বাংলা বলো, সব আমি নিজে পড়াইতাম। সো আমার স্টুডেন্ট গোল্ডেন A+ পাইছে, ঠিক আছে? গোল্ডেন A+ পাইছে আর কি, গোল্ডেন A+। সো স্টুডেন্ট হচ্ছে প্রচুর কোয়েশ্চেন করতো, ঠিক আছে? কোয়েশ্চেন না করলে শেখা যাবে না। সে প্রচুর কোয়েশ্চেন করতে, আমিও প্রচুর উত্তর দিতাম। সো তোমাদের প্রচুর কোয়েশ্চেন করতে হবে, আমিও প্রচুর উত্তর দিব, তাহলে শিখতে পারবা। আচ্ছা, হাইলি, ওটা একটু বলে, হাইলি মানে ব্যাপকভাবে, হ্যাঁ? আচ্ছা, এখানে আমি যদি শাব্দিক অর্থ করি তাহলে এমন হবে, হাই মানে কি? উঁচু। তোমরা যেন হাই, এই যে মানে আমি বললাম কি পাহাড়টা অনেক হাই, মানে কি অনেক উঁচু, তাই না? হাই মানে উঁচু। সো হাই মানে উঁচু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমি এলওয়াই যুক্ত করে দিয়েছি। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে, এই যে এখানে বুঝিয়েছিলাম, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করা মানে কি অ্যাডভার্ব হয়ে যাবে, তখন একটা ভাবে এরকম অর্থ আসবে শেষে, যে তখন হবে যে উঁচু ভাবে। তা এখানে তো মানে অর্থ তো হবে এরকম যে উঁচু ভাবে প্রশংসিত, মানে শিক্ষার্থীরা যখন নাগরিক সম্পৃক্ততায় যুক্ত হয়, এটা হচ্ছে বিশ্বব্যাপী উঁচুভাবে প্রশংসিত, এভাবে তো বলা যায় না, তাই না? সো সুন্দর বাংলায় এটা হয় যে ব্যাপকভাবে, তারপর হচ্ছে তোমার অত্যন্ত, এরকম অর্থ আসে, ঠিক আছে? ফাহিম সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ওয়েলবিং মানে কল্যাণ, সুরক্ষা, সমৃদ্ধি, হোয়াট এভার, তুমি যেটাই নাও। মাশাল্লাহ, অ্যাক্টিভ আছে আরাফাত, ঘুমায় নাই আমাদের তাশরিয়ান, ঘুমায় নাই, মাশাল্লাহ, তোমরা সবাই অ্যাক্টিভ আছো। অনেকে দেখতেছে কমতেছে, আসতেছে, মানে অনেকে হচ্ছে কি এই আসে যায়, ঠিক আছে? আসে যায় মানে একটু দেখা যায় আবার চলে যায়, ঠিক আছে? এরকম করতেছে, মনে হয় একটু প্রয়োজন কোনো, হয়তো খাওয়া দাওয়া করতেছে, অনেকে হয়তো সকালে নাস্তা করতে গিয়েছে। আমি এখন নাস্তা করি নাই, ক্লাসের পরে নাস্তা করব, তোমাদের সাথে একসাথে করবো। অবশ্য তোমরা অনেকে করে ফেলতে পারো। আমি অবশ্য সকালে বাইরে গিয়েছিলাম আবার কেনার জন্য, দেখি দোকানপাট সব বন্ধ, ঢাকা শহর তো এখনো দোকানপাট খুলে নাই, কি একটা অবস্থা। আচ্ছা, এরপর এটা আমরা দেখি। আচ্ছা, সো পরেরটা দেখি কি বলতেছে। সিভিকলি, এখানে একটা জিনিস শেখাবো তোমাদের, যারা বলতেছে পার্টস অফ স্পিচ শেখানোর জন্য, যেখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট আসার মতো এটাই শেখাবো, বাকিগুলো শিখাতে লাভ নেই। কি বলতেছে, সিভিকলি এনগেজড ইন্ডিভিজুয়াল। দেখো এখানে কি বলতে, সিভিকলি নাগরিক ভাবে,
ইনগেজড, ওই যে বলেছিলাম ইনগেজ শব্দটা হচ্ছে ভার্ব। ইনগেজ মানে কি ভার্ব, কিন্তু এটার সাথে ইডি যুক্ত হয়েছে। হ্যাঁ, ইনগেজড, ইনগেজ মানে যুক্ত হওয়া, সম্পৃক্ত হওয়া। তো ইন্ডিভিজুয়াল মানে কি ব্যক্তি, ব্যক্তি। ঠিক আছে, তো বলতেছে নাগরিকভাবে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা মানে আমি নাগরিক, তুমি নাগরিক, সবাই আমরা নাগরিক। সবাই যখন একসাথে আমরা কি হব, একটা প্ল্যাটফর্মে আসবো, তখন হচ্ছে আমরা সবাই নাগরিকভাবে সম্পৃক্ত, একে অপরের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে, একটা বন্ডিং থাকবে, তাই না? মানে একা একা কাজ করা, ব্যক্তিগত কাজ করা, এটা হচ্ছে গ্রুপ, মানে দলবদ্ধভাবে কাজ করা। ঠিক আছে, সো এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের শেখাই, সেটা হচ্ছে ধরো যখন হচ্ছে পরপর দুইটা শব্দ থাকবে, যেমন একটা ওয়ার্ড, ওয়ার্ড প্লাস ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আর কি, তো দুইটা ওয়ার্ড পাশাপাশি থাকে নরমালি, তখন হচ্ছে তোমার প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরেরটা হয় নাউন, এটা নিশ্চিত নরমালি। তো প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। যদি আরেকটা অ্যাডজেক্টিভের পূর্বে যদি আরেকটা ওয়ার্ড যুক্ত হয়, সেটা নাউন হোক হোয়াটএভার, ঠিক আছে, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তার মানে কি হলো, প্রথমে তোমার হচ্ছে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, নাউনের পূর্বে যেটা যে শব্দটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যেটা থাকবে সেটা হবে তোমার অ্যাডভার্ব। আমি যদি উদাহরণ দিই, আমি বললাম যে বয়, ঠিক আছে, এই যে বয়, বয় মানে বালক, এটা হচ্ছে নাউন। আমি এটার আগে যদি আমি বলি যে গুড, তাহলে গুড হয়ে গেল অ্যাডজেক্টিভ আর বয় হয়ে গেল নাউন, ঠিক আছে। আমি আবার যদি এখানে যুক্ত করি ভেরি, ভেরি গুড বয়, তখন এই ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ব, ঠিক আছে। সো পরপর তিনটা যখন থাকবে, প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপর এটা অ্যাডজেক্টিভ, তারপর এটা নাউন। যদি দুইটা থাকে তাহলে হচ্ছে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। বুঝতে পেরেছো? তো অ্যাডভার্ব হচ্ছে এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। অ্যাডভার্ব যে জিনিসটা তোমাদের, এই যে বললাম না, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যারা বুঝো না, তারা আমার সিআরডিএম ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের ভিডিওটা দেখে নেবে, একদম সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডভার্ব যে জিনিসটা, অ্যাডভার্ব হচ্ছে পৃথিবীর সবকিছুকে মডিফাই করতে পারে, শুধুমাত্র নাউন আর প্রোনাউন বাদে, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে মডিফাই করে, ঠিক আছে, নাউন সম্পর্কে কিছু একটা বলে। যেমন এখানে বলতেছে গুড বয়, বয় মানে শুধু বালক, বয় মানে কি বালক, তাই না, বয় মানে বালক। যখন আমি বললাম গুড ভালো ছেলে, তখন হয়ে গেল কি ভালো ছেলে। তো এই ছেলে সম্পর্কে কিছু একটা বললো, তো অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন সম্পর্কে কিছু একটা বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটাই আর কি। তাহলে এবার তোমরা বলো তো যে সিভিকলি ইনগেজড ইন্ডিভিজুয়াল, এখানে যেহেতু এস যুক্ত রয়েছে, তার মানে এটা নিশ্চিত নাউন, নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়। সো এখানে হচ্ছে এটা যেহেতু নাউন, তাহলে তোমরা বলো তো যে সিভিকলি কি আর ইনগেজ কি? ইনগেজ তো ইনগেজ শব্দের অর্থ যুক্ত হওয়া, সম্পৃক্ত হওয়া। তুমি বলো যে সিভিকলি ইনগেজড ইন্ডিভিজুয়াল, এইখানে ইন্ডিভিজুয়াল তো নাউন, তাহলে ইনগেজড কি আর সিভিকলি কি? এটা তোমাদের কাছে কোয়েশ্চেন, তোমরা ইয়ে করো, অ্যান্সার দাও কমেন্ট বক্সে। আচ্ছা, সিভিকলি এনগেজ পিপল, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা। রেকগনাইজ মানে জানা, চেনা। তো জানে বা চেনে, কাদেরকে জানে বা চেনে? নিজেদেরকে। দেখো দেমসেলফ, নিজেদেরকে, যে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা নিজেদেরকে জানে, কি হিসেবে জানে? হিসেবে মেম্বার্স মানে সদস্য হিসেবে জানে। অফ এ লার্জার মানে বড়, ঠিক আছে, লার্জার মানে বড়, অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি। দেখো সোশ্যাল মানে সামাজিক, এখানে কমিউনিটি শব্দের অর্থ হচ্ছে তোমার দল বা সম্প্রদায়। তো বলতেছে মানে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা তাদেরকে বড় সামাজিক দলের বা সম্প্রদায়ের সদস্য হিসেবে জানে। তার মানে হচ্ছে এই যে আমি তুমি আমরা তো সবাই মিলে যদি ধরো একটা দল গঠন করি যে আমরা হচ্ছে নাগরিকদের জন্য কাজ করব, তাহলে কি আমরা সবাই হচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত এখানে, এবং আমরা সবাই নিজেদেরকে জানি কি একটা বড় একটা কমিউনিটির অংশ, ঠিক আছে। মানে যারা এরকম অনেকে আছে, যারা এরকম বড় বড় দল রয়েছে, নাগরিক যারা অনেক যেমন দল রয়েছে, যারা হচ্ছে সমাজের কল্যাণের জন্য কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, এরকম যত দল রয়েছে, এই সকল দলের হচ্ছে আমরা একটা অংশ, ঠিক আছে। তো আমরা হচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা নিজেদেরকে বড় সামাজিক দল বা সম্প্রদায়ের একটা অংশ বা সদস্য হিসেবে চিনে, ঠিক আছে। দেখি তো কি কি করছে এবার। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, এই তো সবাই পারছে, সবাই।
মাশাআল্লাহ, এই তো তোমাদের বুঝাই দিলাম আর তোমরা পেরে গেলে, মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব হবে, এটা হবে তোমার অ্যাডজেক্টিভ, এটা হবে তোমার নাউন। ইয়েস, তোমরা সবাই পেরেছো, মাশাআল্লাহ অনেক কিউট। বিষয়টা আসলে অনেক কিউট। ইউ গাইজ আর রিয়েলি ভেরি কিউট। শব্দটা অনেকদিন পরে বললাম। তোমরা যারা পারছো তোমরা অনেক কিউট। আচ্ছা, এন্ড এবং, এবং কি হিসেবে জানে, সরি, এবং নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা আর হয় কনসার্ন। দেখো, কনসার্ন শব্দের অর্থ হচ্ছে সচেতন। তারা হচ্ছে সচেতন অ্যাবাউট কি সম্পর্কে, সিভিক ইস্যুস। সিভিক মানে নাগরিক, ইস্যুস মানে সমস্যা। তো নাগরিক সমস্যা বলতেছে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা নাগরিক সমস্যা, আমরা যারা নাগরিক রয়েছে, সমাজে যারা মানুষ রয়েছে, তো এই মানুষদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা নিয়ে তারা সবসময় সচেতন থাকে। ধরো সমাজে কোনো একটা সমস্যা, তো ওরা হচ্ছে সচেতন ভাবে সেখানে এগিয়ে যাবে, তাদের সহায়তার জন্য কাজ করবে, সাহায্য করবে। ঠিক আছে, তো এটাই বলতেছে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা, নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা হচ্ছে সামাজিক সমস্যা বা নাগরিক সমস্যাগুলো নিয়ে সবসময় সচেতন থাকে। বুঝতে পেরেছো? এবার কি বলতেছে, তারা কনসিডার, তারা বিবেচনা করে, তারা মনে করে দেমসেলফ মানে নিজেদেরকে, দেমসেলফ, মাইসেলফ মানে নিজেকে, দেমসেলফ মানে নিজেদেরকে, এরকম আর কি, সরি তাদেরকে। দে কনসিডার দেমসেলফ, তারা তাদেরকে বিবেচনা করে বা মনে করে রেসপন্সিবল সিটিজেন্স। দেখো, রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্ববান বা দায়ী। ঠিক আছে, রেসপন্সিবল মানে, আচ্ছা এবার তোমরা বলো তো, আচ্ছা বলো তো, যে রেসপন্সিবল সিটিজেন, এখানে এখানে হচ্ছে রেসপন্সিবল কোন ধরনের পার্টস অফ স্পিচ বলো? রেসপন্সিবল যারা আগেরটা করেছে এবার বলো। রেসপন্সিবল সিটিজেন্স, এখানে রেসপন্সিবল কোন ধরনের পার্টস অফ স্পিচ? এখানে কি বলতেছে, রেসপন্সিবল সিটিজেন্স যে কি দায়িত্ববান নাগরিক হিসেবে তারা নিজেদেরকে দায়িত্ববান নাগরিক মনে করে। ধরো আমরা যদি সবাই মিলে নাগরিকভাবে সম্পৃক্ত হই, যারা সমাজের কল্যাণের জন্য কাজ করে, তাহলে আমরা নিজেদেরকে মনে করবো কি আমরা সমাজের দায়িত্ববান নাগরিক। সমাজে অনেক নাগরিক রয়েছে কিন্তু তাদের আসলে কিছু যায় আসে না। যেমন এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো, এটা প্রথম আওয়াজ তুলেছে কি আমরা শিক্ষার্থীরাই। কারণ আমরা ভালোটা বুঝি, মন্দটা বুঝি, কোনটা সমাজের জন্য উপকার, কোনটা হচ্ছে কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? এজন্য হচ্ছে আমরা নিজেরা হচ্ছে নিজেদেরকে দায়িত্ববান নাগরিক মনে করি। আমরা শিক্ষার্থীরা এই সমাজের দায়িত্ববান নাগরিক বা মেরুদণ্ড। বাট যারা হচ্ছে মূর্খ বা অশিক্ষিত মানুষ, তারা কিন্তু এত তাদের যায় আসে না, তাদের এত ফার্ক আসে না। ঠিক আছে, এই সমাজের কি হলো বা না হলো এটা কোনো দরকার নাই, এই চলছে চলুক, প্যারা নাই। ঠিক আছে, তো যখন আমরা এটা মানুষের এই আন্দোলনটা কিভাবে শুরু হলো, প্রথম শিক্ষার্থীরা শুরু করলো, শিক্ষার্থীরা আবার নাগরিকদেরকে এখানে সচেতন করলো এই আন্দোলনের ব্যাপারে, তখন সাধারণ মানুষও নেমে আসলো। ঠিক আছে, সো এটাই বলতেছে এখানে। So they consider themselves responsible, তারা নিজেদেরকে দায়িত্ববান নাগরিক মনে করে। হু, যারা, হু বলতে এখানে কিন্তু তোমার সিটিজেন বোঝাচ্ছে। হু, দেখো, হু, দ্যাট, হু, ঠিক আছে, এরপরে হচ্ছে হুইজ, এগুলো যখন বাক্যের মাঝখানে আসবে, এই যে হু বাক্যের মাঝখানে আসছে, এটা দ্বারা তার পূর্বের নাউনকে বোঝাবে। ঠিক আছে, তাহলে রেসপন্সিবল সিটিজেন্স দায়িত্ববান নাগরিক মনে করে। হু, যারা বলতে এই যে নাগরিকরা টেক অ্যাকশন against, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টেক অ্যাকশন এর পরে against ব্যবহার হয়। হ্যাঁ, টেক অ্যাকশন against, টেক অ্যাকশন মানে পদক্ষেপ নেওয়া, পদক্ষেপ নেয়। or raise মানে তোলা, their voice মানে আওয়াজ, তারা তাদের আওয়াজ তুলে against বিরুদ্ধে, ইনজাস্টিস অন্যায়, যে তারা তাদের দায়িত্ববান নাগরিক মনে করে যারা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং তাদের আওয়াজ তুলে। আর কিসের বিরুদ্ধে? ডিসক্রিমিনেশন। দেখো, ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে তোমার কি বৈষম্য। ঠিক আছে, বৈষম্য। সো আমি যে শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি শীটে, ওইগুলো অবশ্যই পড়বা। ঠিক আছে, কারণ ওইগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো দিই না। এন্ড আদার ফর্মস, এবং অন্যান্য ফর্ম মানে কি রূপ, অন্যান্য রূপ অফ সোশ্যাল ইল, সামাজিক ব্যাধি। ঠিক আছে, এই সামাজিক ব্যাধিটা একটু বোঝাই, তোমাদের বই হয়ে থাকে বাট আমি একটু বিস্তারিত বোঝাই। দেখো, ব্যাধি মানে কি রোগ, তাই না? ধরো আমাদের যদি কোনো ব্যাধি হয়, মারাত্মক কোনো ব্যাধি হয় বা রোগ হয়, তো আমি যদি এটা চিকিৎসা না নিই, ট্রিটমেন্ট না নিই, বা এটার উন্নয়ন কল্পে যদি আমি কাজ না করি, তাহলে কিন্তু আমি একসময় মারা যাব, তাই না? মানে কোন একটা ব্যাধি যদি হয়। সো এরকম সমাজেরও কিছু ব্যাধি রয়েছে, কিছু রোগ রয়েছে, যে রোগগুলো যদি নির্মূল না করা হয়, এটা উন্নয়নে যদি কাজ না করা হয়, তাহলে এই সমাজটা একসময় পচে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই সমাজের মানুষ বাস করতে পারে না। ঠিক আছে, তো সামাজিক ব্যাধিগুলো কি? যেমন হচ্ছে তোমার ঘুষ, দুর্নীতি, ডাকাতি, ধর্ষণ, ইফটিজিং, এরকম অনেক সোশ্যাল ইল। হ্যাঁ, এগুলোকে সোশ্যাল ইল বলে, সমাজের ব্যাধি। এগুলো যত বেশি ছড়াবে সমাজটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ভালো মানুষ এই সমাজে বাস করতে পারবে না। ঠিক আছে,
তো এটাই বলতেছে যে কি বলতেছে, অন্যায়, দেখো শুরু থেকে বলি, they consider themselves, তারা তারা নিজেদেরকে দায়িত্ববান নাগরিক হিসেবে মনে করে যারা যারা অন্যায়, বৈষম্য এবং সামাজিক ব্যাধির অন্যান্য রূপের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং আওয়াজ তোলে। সো এটা হচ্ছে শেষ। এবার তোমরা বলো যে এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। রেসপন্সিবল অ্যাডজেক্টিভ, ইয়েস। আচ্ছা, সালমান আহমেদ, রিফ্লেক্সিভ প্রোনাউন ভাই, দেমসেলফ কি রিফ্লেক্স? অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, হারসেলফ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আচ্ছা, প্রোনাউনের ক্লাস, আমি প্রোনাউনের ক্লাস ইউটিউবে আছে, তোমরা দেখে নিতে পারো। যাদের সমস্যা প্রোনাউনের, যাদের প্রোনাউন বুঝতে সমস্যা, তারা ইউটিউবে আমার ভিডিও দেখে নিতে পারো। প্রোনাউনের উপরের ভিডিও আছে আমার, অ্যাডমিশনের পর এটা। আচ্ছা, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। মিনহাস ক্লিয়ার, নদী চৌধুরী, জেসিয়া, শারিয়ার আলম। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার, ওকে। রুহি ইসলামের ক্লিয়ার, খাদিজা ইলিয়ার ক্লিয়ার, রাকিব হাসান ওয়াচিং, মানে রাকিব হাসান এতক্ষণ ছিল না, আবার এসেছে আর কি। আচ্ছা, এরপরে কি সেলিমাদ, আলহামদুলিল্লাহ স্যার। ওকে, যাক, তোমাদের কাছে ক্লিয়ার, ক্লিয়ার দেখে ভালো লাগলো, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, গোলাম রাব্বানিরও ক্লিয়ার, মাহিরও ক্লিয়ার। আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই। এরপর হচ্ছে রহমান, লাবিয়া নাকি লামিয়া রহমানের ক্লিয়ার, হ্যাপির ক্লিয়ার, নাইমুলের ক্লিয়ার, মাশাআল্লাহ, সবার কাছে ক্লিয়ার। আর কয়টা আছে? ও কথা, শেষ হয় নাকি? আচ্ছা, আর বেশি নাই, আর বেশি নাই। এটা হচ্ছে আমি হচ্ছে টান দিয়ে 5G গতিতেও পড়াইতে পারি, বাট পড়াবো না, তোমাদের একটু বুঝাই বুঝাই পড়াই, হ্যাঁ, দরকার আছে। না বুঝলে তো পড়ে লাভ নাই, তাই না? রোকসানা, রোকসানা, হ্যাঁ, ঠান্ডা লাগছে স্যারের, অবশ্যই ঠান্ডা লাগছে, তোমরা বুঝতে পারছো অবশ্যই। এবার বলতেছে কি পরেরটা তো, আচ্ছা, এখানে বলতেছে ইন সিভিক এনগেজমেন্ট। দেখো, ইন সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায়, হ্যাঁ, নাগরিক সম্পৃক্ততায় ইস্যুস অফ পাবলিক কনসার্ন, ঠিক আছে। কনসার্ন শব্দের এখানে অর্থ হবে উদ্বেগ, আর ইস্যু শব্দের অনেক অর্থ। ইস্যু শব্দের অর্থ সমস্যা ধরা হয়, অনেক সময় শুধু বিষয়ও ধরা যায়। সো এখানে আমাদের বিষয় ধরতে হবে, হ্যাঁ, ইস্যু শব্দের অর্থ এখানে বিষয়। এর আগে কিন্তু আমরা সমস্যা ধরেছি ইস্যু শব্দের অর্থটা, বাট এখানে বিষয় ধরতে হবে, তাহলে অর্থটা মিলবে। নাগরিক সম্পৃক্ততায় ইস্যুস অফ পাবলিক কনসার্ন বলতেছে যে জনমানুষের উদ্বেগের বিষয়গুলো, হ্যাঁ, কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, মানে চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয়। তো পাবলিক কনসার্ন মানে মানুষের উদ্বেগের বিষয়গুলো, ইস্যুস মানে বিষয়গুলো, অফ পাবলিক কনসার্ন মানুষের উদ্বেগের, তার মানে কি হলো, মানুষের উদ্বেগের বা চিন্তার বিষয়গুলো আর হয় ক্রুশাল মানে কি, দেখো, একটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে শুধু গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যখন বলবো ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি মানে খুবই গুরুত্বপূর্ণ, তখন আমাকে ইউজ করতে হবে ক্রুশাল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, শুধু ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে মানে এই শব্দটার দ্বারা তোমার 1 নম্বর হচ্ছে এমফাসাইজ করা হয় যে ক্রুশাল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইম্পর্টেন্টের থেকেও বেশি, মানে ক্রুশাল ইজ ইকুয়াল টু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো বলতেছে নাগরিক সম্পৃক্ততায় সাধারণ মানুষের বা মানুষের চিন্তার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে নাগরিক সম্পৃক্ততায় মানুষ কোন কোন বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে, কোন কোন বিষয় নিয়ে চিন্তা থাকে, কোন কোন সমস্যায় ভোগে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এবার সিভিক এনগেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা ইনক্লুডস, অন্তর্ভুক্ত করে, ইনক্লুডস মানে অন্তর্ভুক্ত করা, কি অন্তর্ভুক্ত করে, ইন্ডিভিজুয়াল ওর গ্রুপ অ্যাক্টিভিটিস, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, গ্রুপ মানে হচ্ছে দলীয়, ঠিক আছে, আর অ্যাক্টিভিটিস মানে হচ্ছে তোমার কার্যক্রম। তো বলতেছে নাগরিক সম্পৃক্ততায় ব্যক্তিগত এবং দলীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করে বা রয়েছে, কি জন্য, টু প্রোটেক্ট মানে রক্ষা করতে, কি রক্ষা করতে, পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ। পাবলিক মানে জন মানে সাধারণ মানুষ, আর হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে তোমার স্বার্থ। তো বলতেছে জনস্বার্থ রক্ষা করতে আচ্ছা, কি বলতেছে, নাগরিক সম্পৃক্ততা ব্যক্তিগত এবং দলীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করে
জনস্বার্থ রক্ষা করতে, জনস্বার্থ রক্ষা করতে, এবং কি 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 রক্ষা করতে, এবং হচ্ছে কি করতে, অ্যান্ড চেঞ্জ মানে পরিবর্তন করতে, দ্য ওয়ে মানে পদ্ধতি বা পন্থা, যে পদ্ধতিতে দ্য কমিউনিটি সমাজ ভ্যালু শব্দের অর্থ, এটা ভার্ব, ভ্যালু শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন করা, ইটসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সো ইটসেলফ মানে নিজেকে। তো বলতেছে যে হচ্ছে চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, সমাজ যে পদ্ধতিতে যে ওয়েতে নিজেকে মূল্যায়ন করে সেই পন্থাটা পরিবর্তন করা, ঠিক আছে। এখন কথা হচ্ছে সমাজ নিজেকে, এখানে আসলে কি বোঝাইলো যে সমাজ নিজেকে যে পদ্ধতিতে মূল্যায়ন করে সেটা হচ্ছে কি পরিবর্তন করা। তো এটা হচ্ছে তোমাদের জাস্ট দুই একটা উদাহরণ দিয়ে আমি চলে যাব। যেমন ধরো হচ্ছে তোমার এটা আগে গ্রামে বেশি ছিল, এখনো আছে, যে গ্রামে হচ্ছে মেয়েদের শিক্ষার ব্যাপারে এতটা গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের পর, বিশেষ করে 16 বছর হয়ে গেলেই বা 16 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, বা তাদের হচ্ছে তাদের যে অধিকার, এই অধিকার তাদের সেভাবে দেওয়া হয় না, হ্যাঁ, শিক্ষার অধিকার বা অন্যান্য যে সকল অধিকার রয়েছে তাদেরকে কিন্তু সেভাবে দেওয়া হয় না, ঠিক আছে, গ্রামে এখনো রয়েছে, অনেক গ্রামে রয়েছে। সো মেয়েদের এই অধিকারটা দেওয়া হয় না, বরং তাদের সাথে অনেক ক্ষেত্রে বৈষম্য করা হয়। সো কিন্তু এখানে উচিত ছিল কি, এখানে উচিত ছিল যে জেন্ডারের ভিত্তিতে বা হচ্ছে তোমার জেন্ডারের ভিত্তিতে যাতে কোনো ধরনের বৈষম্য না করা হয়, সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায়, তাই না, মানে যেটাকে জেন্ডার ইকুয়ালিটি বলে। যেমন তোমার হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কবিতার লাইন রয়েছে না, যে বিশ্বে যাহা কিছু চিরকল্যাণ, কি বিশ্বে যাহা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নার, তাই তো, এই যে একটা লাইন রয়েছে। তার মানে নারী এবং নর এবং নারীর সমান অধিকার থাকা প্রয়োজন, কিন্তু এটা হচ্ছে অনেক গ্রাম অঞ্চলে নাই, ঠিক আছে, অনেক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। তো সমাজ এখানে কিভাবে নিজেকে মূল্যায়ন করতেছে, এই যে নারীদেরকে বা মেয়েদেরকে হচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে না, তাদেরকে বৈষম্য করা হচ্ছে। সো এই যে পার্সপেক্টিভটা, সমাজের এই যে মূল্যায়নের পদ্ধতিটা, এটা চেঞ্জ করা, এটা এখানে বলতেছে, ঠিক আছে, এটা এখানে বলতেছে। সো এরকম যে সকল পার্সপেক্টিভ রয়েছে সমাজ যেভাবে নিজেকে মূল্যায়ন করে, এইসব নেগেটিভ বিষয়গুলো হচ্ছে পরিবর্তন করে ফেলা, সেটাই বলতেছে। তো বলতেছে যে নাগরিক সম্পৃক্ততা দলীয় এবং ব্যক্তিগত এবং দলীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করে, জনস্বার্থ রক্ষা করতে, এবং সমাজ যে পন্থায় যে পদ্ধতিতে নিজেকে মূল্যায়ন করে সে পদ্ধতিটা চেঞ্জ করতে, ঠিক আছে, পরিবর্তন করতে, ঠিক আছে। আচ্ছা, আগে দেওয়া হতো না, এখনো অনেক গ্রামে রয়েছে, দেখবো যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় 16 বছরের আগেই, ঠিক আছে, আর্লি ম্যারেজ আর যেটাকে বলে। সো অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বৈষম্য করে, কিন্তু এখন এটা কমেছে, কিন্তু আগে কিন্তু এটা বেশি ছিল, ঠিক আছে, আগে বেশি ছিল। আচ্ছা, এরপর কি বলতেছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, যদি ইফ ইউ আর প্রোটেস্টিং আগেন্স্ট, দেখো প্রোটেস্টের পরে সবসময় আগেন্স্ট প্রিপোজিশন ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো ইফ ইউ আর প্রোটেস্টিং, প্রোটেস্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদ করা, যদি তুমি প্রতিবাদ করো, ইফ ইউ আর প্রোটেস্টিং আগেন্স্ট, যদি তুমি প্রতিবাদ করো, বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে, এনি আনজাস্ট ডিসিশন, হ্যাঁ, আনজাস্ট মানে অন্যায়, যদি তুমি কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করো, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা। তো বলতেছে স্থানীয় পৌরসভার বিরুদ্ধে, তুমি যদি স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করো, অন্যায় সিদ্ধান্ত কি, যেমন রেইজিং ট্যাক্সেস, ট্যাক্স বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া, অথবা অ্যান অ্যাক্ট, একটা কাজ, যেটা মাইট পারে ওয়ার্ক, যেটা হচ্ছে কাজ করতে পারে আগেন্স্ট, বিরুদ্ধে, পিপুলস ইন্টারেস্ট, মানুষের স্বার্থে। বলছে এমন একটা অ্যাক্ট, এমন একটা আইন বা কাজ, এখানে অ্যাক্ট অর্থ আইন করতে পারে, এমন একটা আইন যেটা হচ্ছে মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়, হ্যাঁ, স্বার্থের বিরুদ্ধে যায়, তুমি যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ করো, তাহলে ইউ আর সিভিকলি ইনগেজ, তাহলে হচ্ছে তুমি নাগরিকভাবে সম্পৃক্ত, তার মানে তুমি নাগরিক সম্পৃক্ততায় নিজেকে যুক্ত করলে, ঠিক আছে, ইউ আর সিভিকলি এনগেজ, তাহলে হচ্ছে তোমাকে নাগরিকভাবে সম্পৃক্ত বলে ধরে নেওয়া হবে। এবং ইউর অ্যাকশন, তোমার কাজ, ইজ কনসিডার্ড, বিবেচনা করা হবে, কনসিডার শব্দ অর্থ বিবেচনা করা, সো ইজ কনসিডার্ড, বিবেচনা করা হবে আর সিভিক এনগেজমেন্ট, এবং এই তোমার কাজ এবং এই তোমার পদক্ষেপটা, তোমার পদক্ষেপটা নাগরিক সম্পৃক্ততা বলে
গণ্য করা হবে। তো এখানে কি বললো আরেকবার আমরা অর্থ করে ফেলি, দেখো বলতেছে উদাহরণস্বরূপ যদি তুমি স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করো, যেমন ট্যাক্স বাড়িয়ে দেওয়া, এমন কোন আইন যেটা মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত এবং তোমার কাজটা, তোমার পদক্ষেপটা নাগরিক সম্পৃক্ততা বলে গণ্য হবে। ঠিক আছে, ধরো কোন একটা তোমার হচ্ছে কোনো পৌরসভা বা দেশে কোন একটা অন্যায় নীতি চালু করেছে, আমি শুরুতেই উদাহরণ দিয়েছি, বারবার বলছি না, তারপর আগে বলি, অন্য একটা সিদ্ধান্ত দিয়েছে বা আইন পাশ করেছে, যেমন কোটা আইন পাশ করেছিল শিক্ষার্থীরা, আমরা আন্দোলন করেছিলাম। হ্যাঁ, সো আমরা যে আন্দোলনটা করলাম, প্রতিবাদটা করলাম, এটাকে বলা হবে যে আমরা সিভিকলি এনগেজ, আমরা নাগরিকভাবে সম্পৃক্ত, কারণ আমরা দেশের কল্যাণের জন্য কাজ করতেছি, নিজের অধিকারের ব্যাপারে সচেতন হচ্ছি। আর যে আন্দোলন যেটা করলাম, এই অ্যাকশনটা, এই পদক্ষেপটা, এই যে পদক্ষেপটা নিলাম, আন্দোলনের পদক্ষেপটা নিলাম, এই পদক্ষেপটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট। ঠিক আছে, এটা কি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সিভিক এনগেজমেন্ট। আচ্ছা, একজন বলতেছে ভাই রুটিন কি চেঞ্জ হয়েছে ইভা তালুকদার? না আপু, রুটিন চেঞ্জ হয়, এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, বাট আজকে এটা হচ্ছে তোমার সবার জন্য উন্মুক্ত, বাট পেইড ব্যাচে সবাই এখানে নাই, যেটা আমি দেখতেছি, অনেকে হয়তো এখনো ঘুমাইতেছে বা অন্য কোনো কাজ করতেছে, সমস্যা নাই, তারা পরে দেখে নেবে ক্লাসটা, যেহেতু সকালে ক্লাস সবার জন্য করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সো তোমরা যারা খাবার টাইম চাচ্ছ, আমি নিজেই তো খাই নাই, সো আমরা সবাই একসাথে খাবো ক্লাসের শেষে, সমস্যা নেই। হ্যাঁ, ক্লাস প্রায় শেষ, এই তো একটু পরে একটা পেজে শেষ করবো, প্রত্যেক ক্লাসে একটা পেজে শেষ করতে হবে, সো একসাথে খাবো। ওকে, ক্লাস শেষ করে খেয়ে একেবারে, আজকের দিনটা একটু কম খাইলে সমস্যা, না খাইলে সমস্যা, না খেয়ে কোনোদিন কেউ মারা যায় না, খাইলে মারা যায়। ঠিক আছে, আচ্ছা, এটা তোমাদের আশা করি কোনো কোয়েশ্চেন নেই, থাকলে এতক্ষণ করতা, তাহলে হচ্ছে সামনের দিকে আগাই। কি বলতেছে, এই যে বললো তোমাদের প্রতিবাদ করাটা, তো বলতেছে দিস প্রোটেস্ট, এই প্রতিবাদ ক্যান বি ডান, করা যেতে পারে, হ্যাঁ, ক্যান বি ডান, করা যেতে পারে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন পন্থায় করা যেতে পারে। যেমন সে পন্থাগুলো কি, অর্গানাইজিং র্যালিস, অর্গানাইজ শব্দের অর্থ কি, অর্গানাইজ শব্দ এটা হচ্ছে ভার্ব, অর্গানাইজ শব্দের অর্থ হচ্ছে সংগঠিত করা বা আয়োজন করা। তো বলতে সংগঠিত করা, র্যালি মানে কি, গণসমাবেশ বা হচ্ছে জনসভা যেটা বলে, জনসভা সংগঠিত করা। ঠিক আছে, বিভিন্ন পন্থায় প্রতিবাদটা করা যায়। ধরো কোন একটা অন্যায় হচ্ছে, তো আমরা কি করব, জনসভা করব, যে সাধারণ মানুষদের নিয়ে জনসভা করব, সবাইকে সচেতন করব, সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে বলবো। এটা আর কিভাবে করা যায়, কালেক্টিং সিগনেচার্স, হচ্ছে স্বাক্ষর সংগ্রহ করা। ঠিক আছে, ধরো কোন একটা অন্যায় সিদ্ধান্ত বা আইন পাশ হয়েছে, তো হচ্ছে এটা আমরা অ্যাপ্লিকেশন করব, যেটা এটা সিদ্ধান্তটা তোমার হটিয়ে নেওয়া হয়। তো এটার জন্য যে অ্যাপ্লিকেশন, যে পত্র, এখানে হচ্ছে অনেক সময় স্বাক্ষর নেওয়া হয়, গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর নেওয়া হয়, স্বাক্ষরটা নিলে কি হয়, অ্যাপ্লিকেশনটা শক্তিশালী হয়। ঠিক আছে, তো বলতেছে কালেক্টিং সিগনেচার, স্বাক্ষর সংগ্রহ, মেকিং হিউম্যান চেইন তো বুঝে যে একটার সাথে আরেকটা লেগে থাকে, তো হিউম্যান চেইন মানে হচ্ছে মানব বন্ধন। ঠিক আছে, মানুষ যখন মানব বন্ধন করে না, দেখো না, একজনের হাত আরেকজনের সাথে লেগে থাকে, মানে আটকানো থাকে, সো এটাকে হিউম্যান চেইন মানে হচ্ছে মানব বন্ধন। সো মানব বন্ধন করা কোন একটা অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে। এরপর হচ্ছে রাইটিং পিটিশন মানে হচ্ছে আবেদনপত্র, রাইটিং মানে লেখা, সো আবেদনপত্র লেখা, ইটিসি মানে এটসেট্রা। তো কি বলতেছে যে এই প্রতিবাদটা বিভিন্ন ভাবে করা যেতে পারে, যেমন জনসভা সংগঠিত করা, স্বাক্ষর সংগ্রহ করা, মানববন্ধন করা, এবং হচ্ছে কি করা, আবেদনপত্র লেখা। এই বিভিন্নভাবে করা যেতে পারে। একটা আন্দোলন বা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিভিন্নভাবে সোচ্চার থাকা যেতে পারে বা প্রতিবাদ করা যেতে পারে। এবার বলছে তুমি ক্যান পারো, অলসো তুমি আরো পারো, হেল্প সাহায্য করতে, কন্ট্রোল, এই যে আগেও বলেছি, হেল্প ভার্ব, হেল্পের পরে যে ভার্বটা আসবে, এই ভার্ব সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হবে। ঠিক আছে, হেল্প, কন্ট্রোল, দেখছো দুইটা ভার্ব পরপর আসছে, বাট হেল্পের পরে যে ভার্বটা আসবে, এটা হয় ভার্বের 1 নম্বর ফর্ম হবে, নরমালি ভার্বের 1 নম্বর ফর্ম, এটা মুখস্থ রাখবা, আর টুও হতে পারে। হ্যাঁ, টুও হতে পারে। সো হেল্পের পরে যে ভার্ব হবে, সেই ভার্বের 1 নম্বর ফর্ম হবে। সো ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল, তুমি সাহায্য করতে পারো, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে, ট্রাফিক, হ্যাঁ, ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারো, ইন ফ্রন্ট অফ স্কুল, একটা স্কুলের সামনে, হ্যাঁ, স্কুলের সামনে তুমি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারো। তারপর বলতেছে হেল্প চিলড্রেন, শিশুদেরকে সাহায্য করতে, টু ক্রস
রাস্তা পার হতে, সরি দ্য ক্রস দ্য রোড, রাস্তা পার হতে। এখানে হেল্প হচ্ছে ভার্ব, এই যে আরেকটা ভার্ব, কিন্তু এই ভার্বের উপরে টু এসেছে, বললাম না টু আসতে পারে, হয় ভার্বের এক নম্বর হবে না হলে টু হবে, ঠিক আছে। তো বলতেছে তুমি আরো পারো কি, তুমি আরো পারো ট্রাফিক নিয়ন্ত্রণ করতে স্কুলের সামনে, অথবা শিশুদেরকে রাস্তা পার করে দিতে, সবই হচ্ছে সিভিক এনগেজমেন্ট, ঠিক আছে, নাগরিক সম্পৃক্ততা। অর কিনার টিম, অথবা দলীয় ভাবে ওয়ার্ক মানে কাজ করতে, ইনার টিম একটা টিম হয়ে কাজ করতে, টু ক্লিন মানে পরিষ্কার করার জন্য বা পরিষ্কার করতে, আ পার্ক একটা পার্ক, ওর আ সি বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। অথবা তুমি আরো পারো কি দলীয় ভাবে বা একটা দলে একটা পার্ক বা একটা সমুদ্র সৈকত পরিষ্কার করতে, ঠিক আছে, এগুলো সবই সিভিক এনগেজমেন্ট। তো বলতেছে তুমি আরো পারো হচ্ছে কি, ধরো স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে, তারপর হচ্ছে শিশুরা রাস্তা পার হতে পারছে না, তাদের রাস্তা পার করে দিতে, এরপর হচ্ছে তোমার রাস্তাঘাট অনেক ময়লা হয়ে রয়েছে, আমরা নর্মালি স্বাধীনতার পরে 24শে স্বাধীনতার পরে কিন্তু করেছিলাম, তাই না, 36শে জুলাইয়ের পরে আর কি। তো রাস্তা অনেকে আমাদের বিভিন্ন এলাকায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছিলাম, তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করতে পারো, সবই হচ্ছে সিভিক এনগেজমেন্ট। এবার বলতেছে ইউ ক্যান অলসো, তুমি আরো গিফট দিতে পারো, সাম সার্ভিসেস মানে কি, সাম মানে কিছু, সার্ভিসেস মানে কি সেবা, তুমি আরো কিছু সেবা দিতে পারো, কাদেরকে, টু এল্ডারলি পিপল। দেখো এল্ডারলি পিপল, আচ্ছা এল্ডারলি পিপল মানে হচ্ছে বয়স্কদের, ঠিক আছে, এল্ডারলি পিপল শব্দের অর্থ হচ্ছে বয়স্কদের, বয়স্ক মানুষদের। তো বলতেছে বয়স্ক মানুষদের সেবা প্রদান করে তুমি কিছু, বয়স্ক ব্যক্তিদের কিছু সেবা প্রদানও তুমি করতে পারো, এটা বলতেছে আর কি। যাই হোক, এখানে আমি যে একটা জিনিস চিন্তা করতে করতে বলছিলাম, একটু বেঁধে যাচ্ছিল। তো এল্ডারলি পিপুল, এখানে এই এল্ডারলি এটা কি বলো তো, কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কোনটা বলো তোমরা, তোমাদের কাছে কোশ্চেন রাখলাম, তোমরা বলো। এ বলতেছে কি দিস, এই সমস্ত কাজগুলো আর হয় অল, সবগুলোই হয় এক্সাম্পলস মানে উদাহরণ, অফ সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা। এই যে ভালো ভালো কাজ, সকল ন্যায় কাজ, ঠিক আছে, কল্যাণমূলক কাজ এবং অকল্যাণের বিরুদ্ধে সোচ্চার হওয়া, যেটা আগে দেখিয়েছি, এই সকল কাজগুলোই হচ্ছে নাগরিক সম্পৃক্ততা। মানে আমরা নাগরিক, তো আমরা হচ্ছে এই ভালো কাজে সম্পৃক্ত হলাম, এটাকেই বলা হচ্ছে নাগরিক সম্পৃক্ততা। অ্যাজ যেহেতু, হোয়াট মানে যা, হোয়াট মানে কি যা, ইউ তুমি, ডু করো, ডিরেক্টলি মানে হচ্ছে মানে প্রত্যক্ষ ভাবে, মানে একদম সরাসরি, affects মানে প্রভাবিত করে, দ্য কমিউনিটি সমাজকে। যেহেতু তুমি যেটা করো সেটা সমাজকে ডিরেক্টলি হচ্ছে কি প্রভাবিত করো। তুমি একটা খারাপ কাজ করলে এটা সমাজের উপর প্রভাব, তুমি একটা ভালো কাজ করলে এটা পুরো সমাজের উপরে প্রভাব পড়ে, সেটা বলতেছে তুমি যে কাজটাই করো এটা হচ্ছে ডিরেক্টলি সমাজকে প্রভাবিত করে, ঠিক আছে। কে বলতেছে অ্যাডভার্ব, কে বলতেছে অ্যাডজেক্টিভ, আচ্ছা তোমরা বলো দেখি কোনটা। আচ্ছা অ্যাডভার্ব বলতেছে জেসিয়া, অনেকে এলওয়াই দেখতেছে এই জন্য। আচ্ছা যাই হোক, দেখি কারা পারে। আচ্ছা অনেকের বিভিন্ন রকম কোয়েশ্চেন আসছে। হ্যাঁ তোমরা তো নর্মাল, যারা অ্যাডভার্ব বলছো তারা ভুল বলছো। এলওয়াই দেখলেই অ্যাডভার্ব বলা যাবে না, ঠিক আছে। তোমার বাক্যের এটা, ধরো এটা একটা বাক্য, এটা একটা শব্দ, এটা একটা বাক্য, তাই না। এই বাক্যের অবস্থান কি, এই বাক্যের অবস্থান হিসেবে এই শব্দটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন নাকি অ্যাডভার্ব, এটা দেখতে হবে। বাক্যে কোন অবস্থানে আছে সেটা দেখতে হবে। তোমাদেরকে আগে বললাম না, দেখো এইটা মনে রাখবা, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন। সো দুইটা যদি থাকে তাহলে তোমার হচ্ছে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। তিনটা যদি থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব হয়, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ হয়, তৃতীয়টা হচ্ছে নাউন হয়। এখন তুমি এখানে দেখো পিপল, তো তোমার তো কোনো সন্দেহ নেই পিপল হচ্ছে নাউন, নাউন নিশ্চিত, তোমার কোনো সন্দেহ নেই। তা নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাই না। তো এলডারলি হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ। সো এলওয়াই দেখে অ্যাডভার্ব বলা যাবে না, এলওয়াই থাকলেই কিন্তু অ্যাডভার্ব হয় না, এলওয়াই অ্যাডজেক্টিভের সাথেও হয়, মানে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হতে পারে। তো যারা অ্যাডভার্ব করেছো সবারই ভুল হয়েছে। হ্যাঁ ক্লাস শেষ হবে কখন? ক্লাস তো আর বেশি নাই, আর একটা প্যারা আছে, এত মানে আরেকটু কিছু সময় ক্লাস করো, সমস্যা নাই।
তোমরা দেরিতে ক্লাসে জয়েন হচ্ছে বলে ক্লাসটা মানে হচ্ছে শেষ করতেও সমস্যা হচ্ছে। অনেকে দেরিতে জয়েন করেছে, অনেকে এখনো জয়েনও করে নাই, হয়তো পরে ক্লাস করবে এজন্য বসে আছে। হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যে পিপল কি নাউন না? আমি তোমাদের বলেছিলাম অ্যাডভার্ব যেটা, আমার ভিডিও দেখে নিতে পারো সিআরডিমিতে গিয়ে। জীবনে কোনোদিন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব চিনতে সমস্যা হবে না আশা করি। যে কোনো ভার্সিটির কোয়েশ্চেন, বিসিএস এর কোয়েশ্চেন সলভ করতে পারবো আমার ভিডিওটা দেখলে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভিডিও, প্রোনাউনের ভিডিও দেখে নিতে পারো, কনজাংশনের ভিডিও দেখে নিতে পারো। ওকে, সো তুমি একটা জিনিস মনে রাখবা যে অ্যাডজেক্টিভ হচ্ছে কখনোই নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারে না। তার মানে নাউন এবং প্রোনাউনের পূর্বে কখনোই অ্যাডভার্ব বসে না, সবসময় অ্যাডজেক্টিভ বসে, এটা মনে রাখবা। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, বুঝতে পেরেছো? আচ্ছা, গোলাম রাব্বি বলেছে, এই যে গোলাম রাব্বি কিন্তু বলেছে, এটা ভালো বুঝছে, যাক মাশাআল্লাহ, অনেক ভালো। তো আচ্ছা, এটা তো শেষ তাই না? এখন আরেকটা জিনিস তোমাদের শেখাবো যেটা অ্যাডমিশনে আসে। হ্যাঁ, আরেকটা জিনিস শেখাবো, দেখো এই যে আফেক্ট। এখন তোমরা আমাকে বলো তো, AFFECT, আফেক্ট আর ইফেক্টের মধ্যে পার্থক্য কি? একটা লিখলাম হচ্ছে আমি আফেক্ট, এই যে AFFECT আফেক্ট, আর একটা লিখলাম ইফেক্ট। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটা কি বলো তো, কোনটা কি, কোনটা নাউন কোনটা ভার্ব বলো? এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তো তুমি লিখতে পারো এক নম্বরটা নাউন বা ভার্ব, অ্যাডজেক্টিভ বা হোয়াটএভার। এই দুইটার ব্যবহার শিখতে হবে। হ্যাঁ, প্রচুর কোয়েশ্চেন আসে ঢাকা ইউনিভার্সিটিতে, কয়েকটা সালে আসছে অ্যাফেক্ট আর ইফেক্ট। ইফেক্ট থেকে কয়েকটা কোয়েশ্চেন আসছে। তো সবাই বলো কোনটা কি, কোনটা ভার্ব আর কোনটা নাউন, সবাই বলো। সবাই সবাই কেউ কোয়েশ্চেন করতেছে না? আচ্ছা, 2 নম্বরটা ভার্ব বলতেছে, 2 নম্বরটা ভার্ব। ইফেক্ট ভার্ব আর এফেক্ট কি তাইলে? এফেক্ট নাউন নাকি? আচ্ছা, তোমরা যারা জানো না বলে দিই, এটা হচ্ছে তোমার সেন্টেন্স কারেকশনে আসে। ঠিক আছে, সেন্টেন্স কারেকশনে আসে, ব্যবহারটা জানতে হবে। ওকে, দেখো তোমাদের এইচএসসি তো লাগে, তো এখানে জায়গা কম, আমি হচ্ছে পিছনের এটাতে চলে যাই। দেখো এফেক্ট, এই যে এফেক্ট, AFFECT, এফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাবিত করা। ঠিক আছে, প্রভাবিত করা, এটা হচ্ছে তোমার ভার্ব। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে ইফেক্ট। এরপরে নর্মালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন হয়, সো এটা হচ্ছে তোমার নাউন, এটার অর্থ হচ্ছে তোমার প্রভাব। ওকে, সো আফেক্ট হলো ভার্ব, এটার অর্থ প্রভাবিত করা, আর ইফেক্ট এটা হচ্ছে প্রভাব। সো তোমাদের সেন্টেন্স কারেকশনে ঢাকা ইউনিভার্সিটিতে আসে, সেন্টেন্স উল্টাপাল্টা করে দেয়। এখন যারা জানে না তারা ওই মনে করে যে উল্টাপাল্টা করে ফেলে। ঠিক আছে, যেখানে ইফেক্টটাকে মনে করে ভার্ব, আবার কেউ মনে করে নাউন, নাউন অবশ্য, তো আবার কেউ হচ্ছে আফেক্টটাকে নাউন মনে করে। সো সেন্টেন্স কারেকশনে ভুল করে ফেলে, অনেকেই দেখছে এরকম। সো এটার উদাহরণ দেখো, এখানে যে আমি বললাম দুইভাবে, একই উদাহরণ দিব দুইভাবে। আমি বললাম যে রেগুলার এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ আফেক্ট, আমি লিখলাম আফেক্ট, সরি ECT, আফেক্ট দ্য বডি, এই যে সরি BODY, কি বলতেছে? রেগুলার এক্সারসাইজ, নিয়মিত শরীর চর্চা, আফেক্ট, এই দেখো এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আফেক্ট দ্য বডি, শরীরকে, বডি আমাদের বডিকে প্রভাবিত করে। ঠিক আছে, মানে ভালো প্রভাব আছে, এটা হচ্ছে প্রভাবিত করে। এখন আমি যদি ইফেক্ট দিয়ে করতে চাই তাহলে আমাকে এভাবে করতে হবে। আমি এটা মুছে দিচ্ছি নাকি? আচ্ছা, মুছা দেওয়ার দরকার নেই, আমি এটা উপরে তুলে দিই, গেল। আচ্ছা, এটা দেখো, এই কি আমি বললাম যে একই জিনিস লিখবো এখানে, রেগুলার এক্সারসাইজ লিখলাম, এবার লিখলাম হচ্ছে হ্যাজ ইফেক্ট। হ্যাঁ,
হ্যাজ ইফেক্ট অন আওয়ার বডি, অন আওয়ার বডি। ঠিক আছে, সো এখানে এই যে রেগুলার এক্সারসাইজ, নিয়মিত শরীরচর্চার হ্যাজ আছে ইফেক্ট, প্রভাব অন আওয়ার বডি, আমাদের শরীরের উপর। ঠিক আছে, সো ইফেক্টের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন ব্যবহার হয়, এটা মনে রাখবা। আর ইফেক্টটা হচ্ছে নাউন, হ্যাঁ এটা হচ্ছে নাউন, এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব এখানে। হ্যাজ মানে আছে, ইফেক্ট মানে প্রভাব আছে অন আওয়ার বডি, আমাদের শরীরের উপরে। সো আফেক্ট এটা ভালোভাবে মাথায় রাখবা, বই লিখে রাখতে পারো। আফেক্ট হচ্ছে প্রভাবিত করা, এটা ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সো এখন মনে হচ্ছে সহজ, কিন্তু যখন অ্যাডমিশনে চলে আসবে 3-4টা বাক্য, তখন তুমি একদম মাথা নষ্ট হয়ে যাবে, এই যে কোনটা কি পড়ছিলাম গেছি ভুলে, এটা হইলে হবে না, হ্যাঁ মনে রাখতে হবে। সো এর পরেরটা, আচ্ছা এটা আমাদের শেষ প্যাসেজ, হ্যাঁ যারা হচ্ছে অধৈর্য হচ্ছে তারা, এটা লাস্ট, এরপরে আর নাই। হ্যাঁ আচ্ছা, লাস্ট প্যাসেজ, এটা আমরা শেষ করে ফেলি। দেখো কি বলতেছে, ওয়েন যখন সিভিক এনগেজমেন্ট, যখন নাগরিক সম্পৃক্ততা ইজ হয় আ পার্ট, অংশ অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম। দেখো প্রোগ্রাম, এই প্রোগ্রাম একটা স্পেলিং আর কি, এটা মুখস্থ রাখতে পারো, যদি এত সহজ তোমাদের অ্যাডমিশন আসবে না, তারপরেও তোমার একটু মুখস্থ করে রাখতে হবে। প্রোগ্রামের স্পেলিংটা PROGRAM, ডবল এম আছে এখানে, হ্যাঁ একটা ডবল এম আছে, প্রোগ্রাম। সো বলতেছে নাগরিক সম্পৃক্ততা যখন পাঠ্য কার্যক্রম বা পাঠ্য কার্যক্রম মানে কি, পড়াশোনার কার্যক্রমের অন্তর্ভুক্ত বা অংশ হয়, এন্ড দ্য লার্নার্স এনগেজমেন্ট, এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা ইজ হয় অ্যাসেসড, মূল্যায়িত। অ্যাসেস শব্দের অর্থ কি, মূল্যায়ন করা। এই যে অ্যাসেস বলে না, তোমরা অ্যাসেস বলে, ESS, অ্যাসেস বানানটাও দেখে নিতে পারো, ডবল এস আছে এখানে, ASSESS। ঠিক আছে, এ বলতেছে যখন অ্যাসেস শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন করা, বলতেছে এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা ইজ অ্যাসেসড, মূল্যায়িত হয়, ফলোইং অনুসরণ করে স্কেল, একটা মাপ বা একটা মানদণ্ড। স্কেল মানে মানদণ্ড বা হচ্ছে মাপকাঠি, একটা মাপকাঠিতে যখন কি করা হয়, মূল্যায়ন করা হয়, দেন তখন ইটস কল, এটাকে বলা হয় সার্ভিস লার্নিং। এটাকে বলা হয় সার্ভিস লার্নিং। মানে বিষয়টা দেখো, এতক্ষণ আমরা সিভিক এনগেজমেন্ট পড়তেছি, এখন এই সিভিক এনগেজমেন্টটা একই বিষয় যখন হচ্ছে পাঠ্যের অন্তর্ভুক্ত হবে। যখন তোমার হচ্ছে ক্লাসে তোমার এটা নির্দিষ্ট রূপে একটা পাঠ্য রয়েছে যে সমাজের মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে, অন্যায়মূলক কাজ কিভাবে করতে হবে, কিভাবে প্ল্যান করতে হবে, কিভাবে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানে সমাজের কল্যাণ অকল্যাণমূলক বিষয়, অন্যায় যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে যখন পাঠ্যের অন্তর্ভুক্ত হবে, এবং এগুলো যখন শিক্ষার্থীরা বাহিরে সমাজে এটা অ্যাপ্লাই করতেছে কিনা, অ্যাপ্লাই করার উপরে যখন ধরো 10 মার্ক রয়েছে, তো 10-এর ভিতরে যে অ্যাপ্লাই করতেছে তার হয়তো এখানে 8 দিবে, কারণ 9 দিবে বা 6 দিবে, যে করতেছে না তাকে 0 দিবে। ঠিক আছে, তো যখন হচ্ছে এই সিভিক এনগেজমেন্টটা মানে সমাজের মানুষের জন্য কাজ করা, ন্যায়মূলক কাজ, অন্যায় কাজের বিরুদ্ধে সোচ্চার থাকা, এটা যখন আমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত হবে এবং হচ্ছে এটার উপর মার্ক দেওয়া হবে একটা নির্দিষ্ট মাপকাঠিতে, তখন এটাকে বলা হবে সার্ভিস লার্নিং। তখন আর সিভিক এনগেজমেন্ট থাকবে না, এটা হয়ে যাবে সার্ভিস লার্নিং। সার্ভিস লার্নিং এটার অর্থ কি, সার্ভিস শব্দের অর্থ সেবা, আর লার্নিং শব্দের অর্থ হচ্ছে শিক্ষা, তার মানে সেবামূলক শিক্ষা। তার মানে তুমি এমন কিছু শিখছো যেটার মাধ্যমে তুমি মানুষকে সেবা দিচ্ছ, এই জন্য এটাকে বলা হয় সার্ভিস লার্নিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যারা মিস করতেছো পরে দেখে নি, সমস্যা নেই। এটা ইনভলভস, এটা অন্তর্ভুক্ত করে দি অ্যাপ্লিকেশন, এই যে সার্ভিস লার্নিং। ইট মানে কি, সার্ভিস লার্নিং, সেবামূলক শিক্ষা। ইনভলভস অন্তর্ভুক্ত করে, কি অন্তর্ভুক্ত করে, দি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, আর অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, নাউন আর কি। সো অ্যাপ্লিকেশন প্রয়োগকে অন্তর্ভুক্ত করে, অফ নলেজ জ্ঞান, এন্ড স্কিলস দক্ষতা, লার্ন যেটা শেখা হয়, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। বলতে শ্রেণীকক্ষে যে জ্ঞান এবং যে দক্ষতা শেখা হয় সেটার প্রয়োগ অন্তর্ভুক্ত করা হচ্ছে সার্ভিস লার্নিং। ওকে, এন্ড দেন মেকিং, এবং শেখার পরে কি করা, মেকিং আ কমপ্লিট প্ল্যান, একটা পরিপূর্ণ প্ল্যান তৈরি করা, অফ অ্যাকশন পদক্ষেপ। ধরো কোন একটা অন্যায় হচ্ছে সমাজে, তুমি পদক্ষেপ নিও, তো এটার পরিপূর্ণ একটা প্ল্যান তৈরি করে ফেলা। ঠিক আছে, সো এন্ড দেন মেক মানে তৈরি করা, কমপ্লিট মানে পরিপূর্ণ, প্ল্যান মানে পরিকল্পনা, একটা পরিপূর্ণ পরিকল্পনা তৈরি করে ফেলা, অফ অ্যাকশন একটা পদক্ষেপের। এখানে দেখো IE রয়েছে, এটা মানে কি জানো তোমরা, অনেকে হয়তো জানো না। দেখো IE এটার অর্থ কি, IE এটা কোথায় লেখা যায়, দেখো IE এটা হচ্ছে ল্যাটিন,
ল্যাটিন শব্দ আইডি, ইড, ইএসটি, এস্ট, ইড এস্ট। দেখো আই ই, আই ই এর পূর্ণরূপ হচ্ছে ইড এস্ট, এটা হচ্ছে ল্যাটিন, ল্যাটিন ভাষা, হ্যাঁ ল্যাটিন। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই ই, এটা ল্যাটিন শব্দ। এটা ইংলিশে বলা হয় দ্যাট ইজ, এটার ইংলিশের অর্থ হচ্ছে দ্যাট ইজ, যেটা হলো, হ্যাঁ দ্যাট ইজ মানে সেটা হলো, যেটা হলো, এটা হলো, এরকম আর কি। তো বলতেছে একটা পরিপূর্ণ প্ল্যান তৈরি করে ফেলা, দ্যাট ইজ সেটা হলো, সেটা কি, যে প্রিপেয়ারিং আ বাজেট, একটা বাজেট কত টাকা লাগবে, একজন মানুষের পাশে দাঁড়াবো কত টাকা লাগবে, যেমন হচ্ছে বন্যার তোদের পাশে শিক্ষার্থীরা অনেক সময় দাঁড়ায়, তার আগে একটা বাজেট তৈরি করে যে সেখানে যাওয়া আসা কত খরচ, তাদেরকে কত দেবে, একটা বাজেট তৈরি করা। এবার হচ্ছে স্টার্টিং, স্টার্টিং মানে শুরু করা, দ্য প্রসেস, প্রসেস মানে প্রক্রিয়া, তুমি একটা কাজ করবা ওটা প্রক্রিয়া শুরু করা, অফ ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন, ইমপ্লিমেন্ট এই যে ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা, আর হচ্ছে ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা। হ্যাঁ, এরপরে কি ইনভলভিং পিপুল, ইনভলভ মানে যুক্ত করা, হ্যাঁ, বা জমায়েত করা, পিপুল মানুষদেরকে জমায়েত করা বা অন্তর্ভুক্ত করা, এন্ড আর কি অ্যাক্টিভেট। দেখো অ্যাক্টিভেট শব্দের অর্থ হচ্ছে, সবগুলো শীটে পাবা অর্থ রয়েছে, হ্যাঁ অ্যাক্টিভেট শব্দ হচ্ছে সক্রিয় করা, চালু করা। তো চালু করা, কি চালু করা, অপারেশনাল স্ট্র্যাটেজি। দেখো অপারেশনাল স্ট্র্যাটেজি, এটা হচ্ছে নরমালি অপারেট ভার্ব থেকে এসেছে, অপারেট। এটার আবার দুই রকম অর্থ রয়েছে। অপারেট শব্দের অর্থ তোমার হচ্ছে কি বলে, ওই যে কি বলে অপারেট, কি বলে এটা, ওই যে অপারেট করে না, বাংলা মনে আসতেছে না আর কি, কি একটা অবস্থা, মানে ওই যে অস্ত্র পরিচালনা করে যে চিকিৎসা করে, এটা কি বলে বাংলায়, কি একজন বলো তো? আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে অপারেশন বলে, অপারেশন করার, কিন্তু ইংলিশ শব্দ বাংলা মনে আসতেছে না, কি একটা অবস্থা। দেখো অপারেট শব্দের বিভিন্ন রকম অর্থ হয়। অপারেট মানে মানে চালানো, ঠিক আছে, যেমন বললাম আই ক্যান অপারেট আ কম্পিউটার, আমি একটা কম্পিউটার চালাতে পারি, ঠিক আছে, এরকম চালু করা। আবার অপারেট শব্দ হচ্ছে অপারেশন করা, যে অস্ত্র বিভিন্ন রকম ছোটখাটো অস্ত্র দিয়ে যে অপারেশনটা করে, এই দুই রকম অর্থ হয়। সেই অপারেট থেকে এসেছে অপারেশনাল, ঠিক আছে, অপারেশনাল। তাহলে এখানে হবে হচ্ছে তোমার পরিচালন, ঠিক আছে, পরিচালন মানে হচ্ছে কোনো কিছু পরিচালনা করা আর কি, পরিচালন। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কি কৌশল, তো পরিচালন কৌশল, ঠিক আছে। তো বলতেছে এই যে বিষয়গুলো এখানে কি বলতেছে, যে সার্ভিস লার্নিং জ্ঞান এবং দক্ষতা, শ্রেণীকক্ষে শেখা জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ অন্তর্ভুক্ত করে, এবং দেন তারপরে সেটার একটা পরিপূর্ণ অ্যাকশন বা হচ্ছে পরিপূর্ণ একটা প্ল্যান তৈরি করাটা অন্তর্ভুক্ত করে। সে প্ল্যানগুলো কি, যেমন হচ্ছে তোমার বাজেট তৈরি করা, তারপর হচ্ছে তোমার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা, এরপর হচ্ছে মানুষ জমায়েত করা, তারপর হচ্ছে কি অপারেশনাল স্ট্র্যাটেজি, তোমার হচ্ছে কি পরিচালন কৌশল সক্রিয় করা বা চালু করা, মানে তুমি যে কৌশলে যে পদ্ধতিতে কাজটা করবা সেটা চালু করা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ সেলিমউদ্দিন, মিনিংটা কি, দ্যাট ইজ স্যার, হ্যাঁ এর ইংলিশ হচ্ছে দ্যাট ইজ মানে যেটা হলো সেটা হলো আর কি, এরকম, ঠিক আছে। রিমা আজকে এত সকালে ক্লাস? আচ্ছা, এটা হচ্ছে শুক্রবার, এই যে অস্ত্রোপচার করা, জান্নাত সাদিয়া বাংলায় লিখছে, ঠিক আছে, অস্ত্রোপচার করা, এটা আমার মাথায় আসছিল না। আচ্ছা, এত সকালে ক্লাস করার কারণ হচ্ছে এটা 26 ব্যাচের যে A2 ইংলিশ ফার্স্ট A to Z কোর্স, সেই কোর্সের পেইড ব্যাচের ক্লাস চলতেছে, ঠিক আছে। তো আজকে সবার জন্য উন্মুক্ত ছিল, যদিও পেইড ব্যাচের অনেকে আসে নাই, ঘুমাইতেছে মনে হয় এখনো, ঘুমের থেকে উঠে দেখবে আজকে সকালে ক্লাস ছিল, করতে পারি নাই, ঠিক আছে। এরপর আমার নক দিয়ে ভাই রুটিন চেঞ্জ করেন, এই সকালে ক্লাস করতে পারতেছি না। আচ্ছা, দেখা যায়, সমস্যা থাকলে চেঞ্জ করা লাগবে। এরপর কি বলতেছে, ওয়েন যখন সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইজ স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, মানে নিজে নিজে কোনো কাজ করা। যখন নাগরিক সম্পৃক্ততা, এই কাজটা হবে স্পন্টেনিয়াস, মানে দেখো স্পন্টেনিয়াস এর স্পেলিংটা মনে রাখবা, স্পন্টেনিয়াস, এটা কিন্তু আসতে পারে অ্যাডমিশনে, ঠিক আছে। মানে একটা প্যাসেজে বেশি থাকে না স্পেলিং, দুই একটা থাকে, ওই দুই একটা আমি হাইলাইট করে দেবো, ওই দুই একটা একটু ভালো করে দেখবা, কারণ অন্যরা নর্মালি পড়ে যাবে, আর তুমি যদি এটা একটু ভালো করে দেখবা
দেখবে তো চলে আসছে। যেমন আমাদের সময় আসছিল নজিয়া একটা মানে স্পেলিং আসছিল, এটা হচ্ছে তোমার টু ইমেন নামে একটা গল্প ছিল, ওই গল্প থেকে চলে আসছে। নজিয়া মানে বমি বমি ভাব। এখন এটার মিনিং, এটা হচ্ছে স্পেলিং অনেকেই পড়ে নাই, সো আমি দেখলাম অনেকেই ভুল করে আসছে, কিন্তু আমি পড়ছিলাম পরে হয়ে গেছিল আর কি। সো নজিয়া একটা ছিল, বই ভাব। কিছু কিছু থাকবে এরকম, দুই একটা থাকবে, বেশি থাকবে না। আমি যেটা বলবো যে এটা স্পেলিং একটু ভালো করে দেখবা, বানানটা সেটা একটু দেখে নিবে, আসতে পারে। স্পন্টেনিয়াসটা একটু দেখবা, ঠিক আছে? তো বলতেছে যখন সিভিক এনগেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইজ স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজেই করে, বাট ইরেগুলার অনিয়মিত, মানে ওই যখন মন চায় তখন করে, যখন মন চায় তখন করে না, এরকম আর কি। মানে যখন হচ্ছে নাগরিক সম্পৃক্ততা এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং হচ্ছে ইরেগুলার অনিয়মিত, and not এবং নয় a part অংশ of any academic program এবং নয় কোনো শিক্ষা কার্যক্রমের অংশ। বলতেছে যখন নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত হবে, নিজে নিজে করে, বাট অনিয়মিত, যখন মনে চায় করে, যখন মনে চায় করে না, এরকম হবে। আর কি হবে? কোন শিক্ষা কার্যক্রমের অংশ মানে অংশ হবে না। ইট ইজ কনসিডার্ড, এটাকে বিবেচনা করা হবে, এটাকে মনে করা হয় ভলেন্টারিজম। দেখো ভলেন্টারিজম, ঠিক আছে? ভলেন্টারিজম, ঠিক আছে? ভলেন্টারিজম মানে হচ্ছে স্বেচ্ছাসেবকতা। স্বেচ্ছাসেবক বলে না, স্বেচ্ছা মানে কি নিজের ইচ্ছায়, আর সেবক মানে কি সেবক হচ্ছে সেবা, যে সেবা করে তাকে সেবক বলে। তো নিজের ইচ্ছায় যে সেবা করে, নিজের ইচ্ছায় যে কল্যাণমূলক কাজ করে তাকে বলা হয় স্বেচ্ছাসেবক। তো বলতে যখন এটা শিক্ষা কার্যক্রমের অংশ হবে না এবং এটা স্বতঃস্ফূর্ত হবে, তখন সেটাকে বলা হবে ভলেন্টারিজম। এখন এই স্পেলিংটা, এই পুরো প্যাসেজের ভিতরে এই স্পেলিংটা মাস্ট, অন্যগুলো না দেখলে এটা মাস্ট দেখবে, এটা অ্যাডমিশন আসার মতো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, ঠিক আছে? এই স্পেলিংটা আসতে পারে। ধরো ওই তোমরা হচ্ছে ওরা যারা কোয়েশ্চেন করে হচ্ছে বই এভাবে উল্টায় যেখানে চোখ পড়ে ওইটাই দিয়ে দেয়, ঠিক আছে? যদি ভালো হয় জিনিসটা। তো দেখো ভলেন্টিয়ারিজমের উপর চোখটা পড়ে গেল, তো ভলেন্টিয়ারিজম বানানটা তোমার দিয়ে দিল স্পেলিং। আর তুমি যদি এখন একটু ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু তুমি ওই সময় গিয়ে একদম একটা মার্ক পেয়ে গেলে। একটা মার্ক কমন পাওয়া মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? সো ভলেন ইজ এ VOLUN, এখানে দুইটা ই আছে, এই ইতে অনেকে ভুল করবে। সো ভলেন্টারিজম, ঠিক আছে? এই বানানটা সবাই দেখবা। প্যাসেজ কিন্তু শেষ। তাহলে আমরা সিভিক এনগেজমেন্ট আমাদের প্যাসেজটা আজকে শেষ হলো, একটা প্যাসেজ শেষ করলাম, যদিও আমরা কমেন্ট বেশি পড়ি নাই, তারপরে অনেক সময় লাগছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, 2 ঘন্টা হয় নাই। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে? আজকে প্যাসেজ যেটা পড়াইলাম এটা বুঝছো কিনা? বোঝার কথা, কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিয়েছি। তো তোমাদের দেখবা হচ্ছে ক্লাসে ওইভাবে পড়াবে না অনেক সময় টিচাররা। আমাদের ইন্টারের সময় যখন ক্লাস দিত স্যারেরা কি পড়াইতো, ঘুম চলে আসতো, মানে ব্যাখ্যা করতো না বিস্তারিত, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু অর্থ বলতো না। আমাদের যখন টিচাররা পড়াইতো এই পুরো লাইনটা একবার পড়বে, পড়ে যাওয়ার পরে এবার হচ্ছে একবার অর্থ বলে দিবে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে এই আই মানে কি, এটা মানে কি, সেটা মানে কি, গ্রামারটা কি, এইসব কিচ্ছু বোঝাইতো না, ঠিক আছে? সো ক্লাসে টিচারের ভরসায় বসে থাকলে হবে না, টিচাররা ফাঁকিবাজ, পড়ে না, ঠিক আছে? কিছু কিছু টিচার আছে অনেক ভালো, হ্যাঁ, তারা আবার খুব মানে ডেডিকেটেডলি পড়ায়। তো তোমার হচ্ছে এখানে একটু কষ্ট করতে হবে, যে বিষয়গুলো বলবো এগুলো পড়তে হবে, মুখস্থ করতে হবে, যেগুলো হাইলাইট করে দেবো এগুলো দেখতে হবে, যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আসবে আর সেটা একটু দেখে নেবে। সো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর ভাইয়া নাস্তা খাইতে যাও? হ্যাঁ নাস্তা করবো, তোমরা সবাই নাস্তা করবে, সকালে না খেয়ে ক্লাস করতেছো, আরে আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য, বাট কিছু করার নাই, আমি নিজেও না খেয়ে ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এই যে প্যাসেজটা পড়ালাম, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে পড়ালাম কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্যাসেজ গুলো আগেই পড়িয়ে নিব, কারণ তোমাদের সামনে পরীক্ষা থাকবে, সো পরীক্ষায় যেগুলো আসবে, যেমন এডুকেশনের যে প্যাসেজটা, এটার এডুকেশন এই যে সিভিক এনগেজমেন্টের যে প্যাসেজটা, এটার প্রথম 7 থেকে 8টা লাইন সেন্টেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ফ্লো চার্ট আসে, এখান থেকে সামারি আসে, এখান থেকে সিন আসে, ঠিক আছে? সো এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এর জন্য শুরুতেই পড়িয়ে নিলাম, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো আগে পড়িয়ে নিব, এরপরে যদি অগুরুত্বপূর্ণ কিছু থাকে সেগুলো আস্তে আস্তে দেখিয়ে দিব। আর একটানা প্যাসেজ আমরা পড়াবো না, মাঝে মধ্যে ফ্লো চার্টের ক্লাস নেবো, সামারির ক্লাস নেবো, রিয়ারেঞ্জের ক্লাস নেবো, কারণ একটানা প্যাসেজের ক্লাস নেই তোমাদের জন্য একটু বিরক্তিকর হবে। আর তোমাদের বাজারে ধরো এখনো কোনো বইপত্র বের হয় না, সো তোমাদের জন্য প্র্যাকটিস করাটা একটু মানে একটু কি হবে, সমস্যাজনক হবে। বইগুলো বের হইলে ভালো হয়, বোর্ডের কোয়েশ্চেন গুলো চলে আসবে, বোর্ডের কোয়েশ্চেন অনেকগুলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আমরা সলভ করব, সমস্যা নেই, ঠিক আছে? সব সলভ করবো।
কিভাবে সলভ করতে হয় সেগুলো শেখাবো। আজকে জাস্ট প্যাসেজটা পড়ালাম, তোমাদের কাজ হচ্ছে এই প্যাসেজটা সব পড়ে ফেলা। যে শীটটা আমি দিব এখন, এই ক্লাস শেষ করে শীট দিয়ে দিব, এই শীটটা হচ্ছে শীটের প্রত্যেকটা অর্থ তোমরা মুখস্থ করে ফেলবা। যে গ্রামার ওই শীটে লেখা আছে, সেটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, রেদওয়ান হোসেন, ক্লাসটা খুবই ভালো লাগলো। হ্যাঁ, যারা ক্লাস করেছো তোমাদের ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভালো। আচ্ছা, আর হচ্ছে কি, আচ্ছা, আর যারা এই যে ক্লাস করছো, তোমরা যদি কেউ পেইড ব্যাচের বাইরে থাকো, তো তোমরা হচ্ছে আমাদের A to Z কোর্সে ভর্তি হতে পারো। আমরা এই কোর্সে সব শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ফার্স্ট পেপার সব শেখাবো, 40 মার্কের রিটার্নও শেখাবো। এখন বলতেছে সুমাইয়া জাহান, ভাই আমি মনে হয় লেট হয়ে গেছে। আচ্ছা, লেট হইলে সমস্যা নাই, তুমি এই ক্লাস পাবা। হ্যাঁ, এই ক্লাসটা আমাদের ইভেন্ট হচ্ছে রেকর্ড করা আছে। সো যদি কোনো কারণে লাইভটা না থাকে, রেকর্ড ক্লাস দিয়ে দেবো, সমস্যা নেই। সো তুমি এই ক্লাস হচ্ছে ওয়েবসাইটেও পাবা, তোমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে ওই গ্রুপেও পেয়ে যাবে, আমি এখনই হচ্ছে যুক্ত করে দিব। সো এবং ওই যে তোমাদের এটা এখানে অবশ্য যুক্ত নাই। সো একটা ফিচার্ড নামে একটা অপশন রয়েছে, ফিচার্ড চ্যাটের পরে FEATURED, ফিচার্ড একটা অপশন রয়েছে। গ্রুপে যাবা সবাই, গিয়ে দেখবা ফিচার একটা অপশন রয়েছে। ওই অপশনে দেখবা 2টা পোস্ট রয়েছে। তো প্রথম পোস্ট যেটা থাকবে ওই পোস্টে হচ্ছে তোমার ক্লাসের লিঙ্ক গুলো দেওয়া থাকবে। দ্বিতীয় পোস্টে একটা গুগল ড্রাইভ লিঙ্ক পাবা, ওই ড্রাইভ লিঙ্কে গিয়ে তুমি হচ্ছে আজকের ক্লাসে সেটা আমি এখনই দিয়ে দিব, ওই শীটটা ডাউনলোড করে নিবা, ঠিক আছে? এই অল ক্লিয়ার ইনশাল্লাহ। আমাদের দ্বিতীয় ক্লাস কবে? দ্বিতীয় ক্লাস তো কালকেই, শনিবার, শুক্র শনি 2 দিনই ক্লাস আছে। কালকেই কিন্তু ক্লাস 9টায় ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা নেওয়া হবে, আগে ক্লাস করো, সমস্যা নেই। পরীক্ষা নেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে? পরীক্ষা নেওয়া হবে, আগে প্যাসেজটা ভালো করে পড়ো। প্যাসেজ না পড়লে তো পরীক্ষা দিতে পারবো না। আর পরীক্ষা দিবা কে? আমার তো আগে সবগুলো শেখাইতে হবে, ঠিক আছে? সবগুলো শেখাইতে হবে, প্রশ্নের উত্তর কি করে দিতে হয় এগুলো শেখাইতে হবে না? সো এগুলো শেখানোর পরে প্যাসেজ গুলো আগে ভালো করে পড়ো, এরপরে সব শেখাবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস কি হবে ভাইয়া? নেক্সট ক্লাস হচ্ছে আজকে কি ছিল, লেসন 1 ইউনিট 4, তো 4 ছিল মেবি। সো আগামীকালকে হবে হচ্ছে তোমার ওই যে চিলড্রেন ইন ক্লাসরুম, ওইটা হবে। হ্যাঁ, আগামীকালকে চিলড্রেন ইন ক্লাসরুম ওই গল্পটা তোমাদের পড়ানো হবে। ইউনিট অন লিসন 3 যেটা, ওইটা পড়ানো হবে, ঠিক আছে? কালকে রাত্রে, হ্যাঁ 9টায়, কালকে রাতে, রাতে না রাতে, হ্যাঁ রাতে, তো কালকে রাত 9টায় ক্লাস। ভাইয়া কালকে কি ক্লাস? অবশ্যই ক্লাস আছে। রেদওয়ান, তুমি কি পেইড ব্যাচে নাই? পেইড ব্যাচের গ্রুপে থাকলে তো তোমার রুটিন জানার কথা, সে রুটিনটা দেখে নিবা। ওকে, সো হ্যাঁ, আজকে পর্যন্তই। তোমাদের যে কোশ্চেন, ভাই এটা ক্লাস নেন, ওটা ক্লাস নেন, ক্লাস তো সবই নিবো, নো প্রবলেম। তোমরা পেইড ব্যাচে ভর্তি হয়েছো মানে কি তোমাদের আমি সব শেষ করিয়ে দিব। শেষ না করা পর্যন্ত আমি তো মানে আছি। ধরো ইভেন হচ্ছে তোমাদের কোর্স আমি শেষ করিয়ে দিয়েছি, কোর্স তো শেষ করিয়ে দিব আর কি। So, তোমাদের যদি কোনো সময় কোনো ক্লাস নেওয়া লাগে আবার নিবো, সমস্যা নেই। গ্রুপে তো আমি আসি, তোমাদের পেইড ব্যাচের গ্রুপ তো সারা জীবন আসি, তাই না? তো গ্রুপে তোমরা কোয়েশ্চেন করবা, ক্লাস নিবো, সমস্যা কি? তোমাদেরকে আমি সর্বোচ্চ শেখানোর ট্রাই করব, সর্বোচ্চ ভালো সেবা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। শাকিলা জাহান নূর, অবশ্যই রেকর্ড থাকবে। আর এটা হচ্ছে তোমাদের গ্রুপে সব ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা, যেটা বললাম। ভাই 25 ব্যাচ কি PDF? 25 ব্যাচে যারা আছো তারা 26 ব্যাচ তো পেইড ব্যাচের ওরাই পাবে। আর 25 ব্যাচ যারা আছো তারা একটু নক দিয়ে দিব না PDF, সমস্যা নাই। আচ্ছা, সো আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, তোমরা অনেকে নাস্তা করো নাই, অনেকে সকাল থেকে ঘুম থেকে উঠেছো, ঘুম হয় নাই ঠিক মতো। সো সবাই নাস্তা করে নাও, বিশ্রাম করো। অনেকে খেলাধুলা করতে যাবা, সো খেলাধুলা করতে যেতে পারো। আর এটা অবশ্যই পড়বা। So, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া থাকলো। শীত পড়তেছে, সবাই ঠান্ডা সর্দি কাশি এগুলো থেকে একটু সতর্ক থাকবা, ঠিক আছে? তো সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ। আর যারা ক্লাস করতে পারো না তারা অবশ্যই রেকর্ড দেখে নিবা। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো।